বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 6 জুন 2025। লিখিত ব্যাচের 28তম ক্লাস এবং আহ, দণ্ডবিধির তৃতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের গতদিন যে 35, 36, 37, 38 এই চারটা ধারা 34 থেকে 38 পর্যন্ত পড়েছিলাম। তো এই ধারাসমূহের উপরে যে সমস্যামূলক প্রশ্নগুলো ছিল এগুলো একটু এক এক কথায় শেষ করে দিয়ে যাই। আপনারা হয়তোবা দেখেছেন হয়তোবা দেখেন নাই, বাট ওই ধারাগুলো সম্পর্কে যদি আপনি জানেন তাহলে সমস্যামূলক প্রশ্নগুলা সলভ করা খুব ইজি হয়ে যায়। দেখেন, প্রথমে আমরা যেটা দেখি যে এক্স এবং ওয়াই বারংবার এবং বিভিন্ন সময়ে স্বল্পমাত্রার বিষ প্রয়োগে জেড কে হত্যার জন্য একমত হয়। এই একমতটা হয়েছে এক্স আর ওয়াই। জেড কে হত্যার অভিপ্রায়ে এক্স এবং ওয়াই চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে এরূপ কয়েকবার বিষ প্রয়োগের ফলে জেড এর মৃত্যু হয়। এতে এক্স এবং ওয়াই কে দায়ী করা যায় কি? তো এটা আসলে 37 ধারার উদাহরণ নাকি? যদি কেউ 37 সম্পর্কে ধারণা না থাকে তাহলে সে 34 দিয়ে লিখে দিবেন, সমস্যা নাই। কিন্তু অ্যাকচুয়ালি যদি আরো স্পেসিফিক চান তাহলে উত্তর এটা হয় কত ধারা? 37 ধারায়। কারণ উজি যে বলছে বারংবারও বিভিন্ন সময়, বারংবারও বিভিন্ন সময়ে এবং বিভিন্ন সময় মারছে, একবারে কিন্তু মারে নাই। তো এজন্য আহ এখানে মৃত্যু হয় এই পর্যন্ত হবে হচ্ছে ঘটনার বর্ণনা। আর বিচার্য বিষয় হবে যে এক্স এবং ওয়াই কে দায়ী করা যায় কিনা সেটা আলোচনা করতে হবে। তো সর্বশেষে আইনগত পর্যালোচনা আমি আর করতেছি না, আপনি মোটামুটি 27 ধারা আলোচনা করে দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরের প্রশ্নটা চলে আসি, দেখেন। আহ এক্স এই মর্মে এজাহার দায়ের করেন যে, এজাহার তো বুঝেন, এজাহার। এক্স এই মর্মে এজাহার দায়ের করেন যে 7 জন ব্যক্তি অবৈধ সমাবেশ গঠনে তার জমির ধান কাটা শুরু করেন। এ জায়গায় আমরা জেনে আসছি বেআইনি সমাবেশ, বেআইনি সমাবেশ আর অবৈধ সমাবেশ একই। কয়জন ব্যক্তি? 7 জন ব্যক্তি অবৈধ সমাবেশ গঠনে তার জমির ধান কাটা শুরু করেন। এক্স ওই কাজে বাধা দিলে ওয়াই ও অন্য 10 জন অস্ত্র সহ এক্স কে আক্রমণ করে। তো এক্স এ বাধা দিছে যে তোমরা আমার জমির ধান কেন কাটতেছো। তো ওয়াই সহ অন্য 10 জন এক্স কে গিয়ে অস্ত্র সহ আক্রমণ করছে। সকল অভিযুক্তের বিরুদ্ধে পেনাল কোডের 143, 147, 148 ধারায় অভিযোগ গঠিত হয়। এখন এই 143 আছে বেআইনি সমাবেশ, 147 আছে হলো দাঙ্গা, আর 148 আছে দাঙ্গা করছে মারাত্মক অস্ত্র দিয়ে। এই সাজা আর কি, 43-এর সাজা 6 মাস, 47-এর সাজা 2 বছর, 48-এর সাজা 3 বছর। সাক্ষ্যে প্রমাণিত হয় যে প্রথমত 7 জন ব্যক্তি অন্যান্যদের ভাড়া করা ধান কাটা শ্রমিক, মানে 7 জন হলো ধান কাটতেছিল, তারা কিন্তু বাধা দেয় নাই। তারা ধান কাটার সময় এক্স কে বলছে যে আমার জমির ধান তোমরা কাটতেছো কেন। তখন ওয়াই সহ বাকি 10 জন আসছে, আসছে বলছে যে ধান কাটতা, ধান তো কাটবো, পারলে তোরেও কাটবো, একসাথে সব কেটে নিয়ে দেবো। এই কথা বলে ধরেন যে তারে আক্রমণ করছে। আক্রমণ করলে এখন তাদের বিরুদ্ধে এই ধারায় চার্জ গঠন হয়েছে। তো যে আদালত সকলকেই দোষী সাব্যস্ত করে পূর্বোক্ত ধারাসমূহে সাজা প্রদান করেন, এই সাজা আসলে বৈধ কিনা। তো এখন এখানে একটা কথা, আপনারা আপনার মন যাচাই মোটামুটি ধারণা থাকলে ভালো মন্দ দুই চার কথা আইনানুগ পর্যালোচনায় লেখার সক্ষমতা আপনার হয়েছে। তখন এই এই প্রশ্নটার অনেক রকমের ব্যাখ্যা দেওয়া যায়, বাট এখানে আমরা যে ব্যাখ্যাটা দিব সেটা হলো যে 143, 47 আর 48 ধারার সাথে যখন তারা যৌথভাবে কোনো অপরাধ সংগঠন করে তখন কি থাকা লাগে বলেন? তখন তাদের যৌথ দায়ের জন্য শর্ত। 149 থাকে না? বাট এই জায়গায় কি যৌথ দায়ের কোনো ধারা আছে? ধারা নাই। সো এখানে এই যে যে তাদের যে সকলে যে সাজা দিল, এই এই সাজাটা কি হয় নাই? বৈধ হয় নাই। সবাইকে দায়ী করার জন্য অবশ্যই যোগ করার দরকার ছিল কত? 149। তো এটার ব্যাখ্যা একটু বা আইনগত পর্যালোচনা একটু পড়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। দেখেন, মাত্র শুরু হয়েছে, হোসেনকারী বসেন, দরজাটা ঠেলে দেন। আলোচ্য অংশে সকলকে দোষী সাব্যস্ত করে দ্য পেনাল কোডের 143, 147, 148 দ্বারা সাজা প্রদান করা বৈধ নয়। দণ্ডবিধি 1860-এর 143 ধারা অবৈধ সমাবেশের, 147 ধারায় দাঙ্গার, 148 ধারায় মারাত্মক অস্ত্র সহ দাঙ্গার শাস্তি আলোচনা করা হয়েছে। অর্থাৎ 147 ধারার মধ্যে 143-এর উপাদান থাকায় 147 উল্লেখ করলে 143 ধারা উল্লেখের প্রয়োজন নেই। আবার 148 ধারার মধ্যে 147 ধারার উপাদান থাকায় 148 ধারায় চার্জ গঠন করলে 147 ধারা উল্লেখ করার কি নাই? প্রয়োজন নাই। এছাড়া আলোচ্য ক্ষেত্রে সবাইকে সমানভাবে দায়ী করার জন্য
148 ধারার সাথে 149 ধারায় চার্জ গঠন করতে হবে, কারণ বেআইনি সমাবেশের সকল সদস্যদের যৌথ দায় সম্পর্কে 149 ধারায় আলোচনা করা হয়েছে। এটা হলো এক ব্যাখ্যা। তাই আলোচ্য ঘটনায় সকল ব্যক্তির বিরুদ্ধে 148 এর সাথে কত বলেন, 149 ধারায় চার্জ গঠন করলে উক্ত চার্জ বৈধ হতো। অথবা আপনি ওই চার্জ ধরেন বৈধই রাখছেন, ধরেন 47 43 47 48ই আলোচনা করলেন যে 43-এ আছে বেআইনি সমাবেশ, 47-এ দাঙ্গা, 48-এ আছে মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা। শুধুমাত্র এই ধারায় সাজা দেওয়া বৈধ হয় নাই, কারণ তাদেরকে যৌথভাবে দায়ী করার জন্য আরো একটা ধারা লাগতো। সেই ধারাটা কত, 149। তো আপনি যদি এইভাবে ব্যাখ্যা করেন এটাও সঠিক, আবার ওইভাবে ব্যাখ্যা করলে ওইটাও সঠিক। কারণ আমি একটু আপনাদের ব্যাখ্যা দিই যে 235-3 আমরা খুব সাম্প্রতিক সময় ফৌজদারি কার্যবিধি শেষ করে এসেছি। ফৌজদারি কার্যবিধির একটা ধারা আছে 235-3, মানে যদি অনেকগুলো অপরাধ নিয়ে সামগ্রিক একটা অপরাধ গঠন করে তাহলে ওই অপরাধেও চার্জ গঠন করা যাবে, অথবা ওই 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 অপরাধেরও চার্জ গঠন করা যাবে, দুইটাই বৈধ, কোনোটাই অবৈধ না। তো যদিও আমাদের ব্যাখ্যায় জায়গা একরকম, আপনি এরকম না দিয়ে যদি বলেন এই ধারার সাথে 149 দিলে সাদাটা বৈধ হতো, এটা দিলেও হবে। এই আর কি, যে যেভাবে দেন সমস্যা নাই, মূল জিনিস হলো ওখানে কিছু লিখে আসা, অবশ্যই সেটা হবে প্রাসঙ্গিক। আচ্ছা, এরপরে আসেন আমরা পরের উদাহরণটায় আসি, যে এক্স ওয়াই কে প্রহার করে, প্রহার প্রহার মানে হলো মারধর, এই উত্তেজনার ফলে ওয়াই প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে এবং জেড একজন দর্শক ওয়াই এর ক্রোধের সুবিধা গ্রহণ করার এবং তার সাহায্যে এক্স কে হত্যা করার অভিপ্রায়ে তদুদ্দেশ্যে ওয়াই এর হাতে একটি ছুরি দেয়। ছুরিটির সাহায্যে ওয়াই এক্স কে হত্যা করে। এক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের আলোকে ওয়াই এবং জেড এর অপরাধের দায় নিরূপণ করুন। এটা অ্যাকচুয়ালি 38 ধারার উদাহরণ, 38 ধারা মনে আছে, কালকে পড়ছিলাম যে কাজ হয়েছে মোটামুটি একটা, কিন্তু দুইজন শাস্তি পাবে দুই রকমের। দেখেন, এই সুজন সুজন বলেন তো, যে এই যে এই জায়গার যে উদাহরণটা, এই উদাহরণে ঘটনার বর্ণনা কোন পর্যন্ত হবে সুজন? প্রহার করে, ছুরিটির সাথে এক্স কে প্রহার মানে হত্যা করে, সরি। তাহলে বিচার্য বিষয় হয় এক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের আলোকে ওয়াই ও জেড এর অপরাধের দায় নিরূপণ করতে হবে। আইনগত পর্যালোচনা দেখেন, আলোচ্য ঘটনায় ওয়াই নিন্দনীয় নরহত্যার জন্য এবং জেড খুনের অপরাধের সংগঠনের জন্য, খুন অপরাধের সংগঠনের জন্য দোষী সাব্যস্ত হবেন। তো কারণ দণ্ডবিধি 1860-এর 38 ধারায় বলা হয়েছে যে যে ক্ষেত্রে কতিপয় ব্যক্তি কোনো অপরাধমূলক কার্য সংগঠনে নিয়োজিত বা জড়িত হয় সেক্ষেত্রে তারা সেই কাজের মাধ্যমে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। এক্ষেত্রে ওয়াই যেহেতু আকস্মিক উত্তেজিত হয়ে এক্স হত্যা করেছে, তাই ওয়াই এক্ষেত্রে নিন্দনীয় নরহত্যা সংগঠনের, বানানটা ভুল আছে, সংগঠনের জন্য দায় সাব্যস্ত হবেন। অপরদিকে জেড যেহেতু পূর্ব পরিকল্পিত ভাবে ওয়াই রাতে একটি ছুরি দেয় এক্স কে হত্যার জন্য, তাই এক্ষেত্রে জেড খুন সংগঠনের জন্য দায়ী হবেন। সিদ্ধান্ত, সুতরাং দণ্ডবিধি 1860-এর 38 ধারা অনুসারে অয় ও জেড যথাক্রমে নিন্দনীয় নরহত্যা ও খুনের জন্য দায়ী হবেন। এখন সেম উদাহরণ আপনি যদি 38 ধারা না দিয়ে, 38 ধারা টোটালি উল্লেখই করেন নাই, আপনি ইচ্ছা করলে অপসহায়তা বা প্রচেষ্টা দিয়েও চালাইতে পারেন, যে এই জায়গায় যে উত্তেজিত হয়ে করতে গেছে সে করতে নিন্দনীয় নরহত্যা, আর পাশ থেকে অমুক করছে সহায়তা, সহায়তাকারী, সে সহায়তাকারী হিসেবে যেহেতু ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাই ওর বিরুদ্ধে 109 302 বা 114 302, আর যে ঘটনাটা ঘটাইছে সে দণ্ডিত হবে 304 ধারায়। নিন্দনীয় নরহত্যার সাজা আছে 304, ওটা দিলেও সঠিক, এটা দিলেও সঠিক, আর যার সময় থাকে দুইটা দিলেও সঠিক, কোনোটাই ভুল না। বুঝতে পারছেন যে না 14 দিলে 109 লাগবে, আমি কি বলছি? 14 দিলে 109 তো লাগবে না, 14 109-এর কাহিনী পরে আসতেছি। যে জায়গায় উপস্থিত থাকলে 114, আর 114 জায়গায় 109 দিলে ভুল নাই, কিন্তু 109-এর জায়গায় 114 দিলে ভুল আছে। বুঝেন কিনা? বড়টার জায়গা ছোটটা দিলে ভুল নাই, কিন্তু ছোটটার জায়গা বড়টা দিলে ভুল আছে। বলেন, 34 দেবেন কি আবার? কত বলছেন? হ্যাঁ হ্যাঁ, এখন না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সব ওই যে যে হত্যাটা করছে তার বিরুদ্ধে আসবে হলো 304, কারণ সে নিন্দনীয় নরহত্যা করেছে। আর যে ওই পাশ থেকে ছুরি ধরাই দিছে তার বিরুদ্ধে হলো 302। এখন 302 এর প্ররোচনার সাথে আমাদের দণ্ডবিধিতে নাই, তো 302 এর সাথে আসবে 109 অথবা 114।
আচ্ছা, তো এই ছিল আমাদের 34 থেকে 38 পর্যন্ত। অনলাইনে ভাই বোনের আপনাদের কোনো প্রশ্ন থাকলে দয়া করে জানান। এই জ্ঞান জাম্বাতায়েন না, যে যেভাবে লেখছি চাই মাসুদ তারে লেখছি দেন। সবাই আপনার আঙ্গিকে লেখবে কেন? কলম তার, মাথা তার। দেখেন, আচ্ছা, আমি তো সব কথাই বললাম যে 38 আঙ্গিকে লিখলেও হয়, অপসহায়তা মাত্র করবো এটার আঙ্গিকে লিখলেও হয়। আর যার সময় বেশি আছে, সময় মতো শেষ হচ্ছে না, সে দুইটাই আলোচনা করে দিয়ে আসবেন যে আলোচনা করা যায়। আচ্ছা, অনলাইনে যারা আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে? নাইলে আমরা নতুন প্রশ্নে যাব। ভাই দয়া করে জানান কোন স্যার দ্বিমত। প্রশ্ন নাই স্যার। স্যার প্রশ্ন নাই, আগাইতে পারেন স্যার। আচ্ছা, আপনাদের দুজনের নাই, অন্য কারো আছে? জি না স্যার। না স্যার, প্রশ্ন নাই স্যার। স্যার ঠিক প্রশ্ন আছে, নাই, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। নাই স্যার। তাহলে আমরা মাইনুদ্দিন ভাই ক্যামেরাটা একটু অফ করলে ভালো হইতো, বারবার স্ক্রিনে ভাইসা উঠতেছে। জাকিয়া সুলতানা আপুরও বলেন, আপনি খালি ছেলেদের বলেন কেন? আপনি তো আছেন এই। আচ্ছা শুনেন, এই থামেন। তো আমরা না, সকল ভাই এখন খুবই এই গুরুত্বপূর্ণ। কলেজের ক্যামেরা অন করা, আমি সহ সবার ক্যামেরা আমরা অফ করে রাখি। আচ্ছা, এত কথা কওয়ার কাম নাই। শোনেন, এমনি আমি আধা ঘন্টা দেরিতে আসছি, আর এরপরে আপনারা কথা কয়েন না, থামেন। দেখেন, তো আমরা 4 নাম্বার প্রশ্নটা পড়বো, এটা ভিভিআই। মানে এখান থেকে সার্বিকভাবে এটা না আসলেও এর মধ্যে অনেকগুলা প্রবলেমেটিক প্রশ্ন আমরা ধারাগতভাবে পাবো, এইগুলা সরাসরি আসতে পারে। এটা ছাড়াও আপনারা দণ্ডবিধিতে একটা প্রবলেমেটিক প্রশ্ন বা যে কোনো একটা জিনিস দণ্ডবিধি ফৌজদারিতে পাবেন, যে জিনিসটা হলো জড়ানো, নিন্দনীয়, নরহত্যা, খুন আর এই মানে আপনার সাধারণ ব্যতিক্রম রিলেটেড। মানে এই এই টপিক রিলেটেড একটা প্রশ্ন আসবে, আসবে এন্ড আসবে। এই হলো কাহিনী ইনশাল্লাহ। তো এখন এইগুলা সলভ করতে গেলে ওই সাধারণ ব্যতিক্রম যেরকম লাগে, এই সহায়তা অপসহায়তা যেরকম লাগে, বা নিন্দনীয় নরহত্যা রিলেটেড ওই ধারাগুলো লাগে। তো প্রথমে আমরা চলে আসি যে অ্যাবেটমেন্ট, অপরাধে সহায়তা, প্ররোচনা বা অপসহায়তা বলতে কি বুঝেন? অপসহায়তা, এই অপসহায়তার আরো অনেকগুলো নাম আছে, যেটা বলে অপরাধে সহায়তা, প্ররোচনা, অপসহায়তা, অনেক অপসময়, অনেক সময় সরি প্রচেষ্টাকারীও বলে, প্রচেষ্টা। তো দণ্ডবিধি 1860 অনুযায়ী অপসহায়তা সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। তো এই অ্যাবেটমেন্ট বা প্ররোচনা বা অপসহায়তা, এটা আসলে আহ আমরা পড়া শুরু করব। গতদিন হালকা একটু আলোচনা করেছিলাম যে যে কোনো একজন ব্যক্তি আর একজন ব্যক্তিরে যদি কোনো অপরাধের জন্য কুমন্ত্রণা দেয় বা অপরাধ করতে বলে, যারে বললো সেই অপরাধটা করুক বা না করুক, সে কিন্তু অপসহায়তাকারী হিসেবে কি পাবে? শাস্তি পাবে। তো এই অপসহায়তা আমরা একটু পড়া শুরু করে দেখেন, অপরাধের প্ররোচনা বা অ্যাবেটমেন্ট। এবং আপনারা যেহেতু মানে মোটামুটি জানেন, অ্যাবেটমেন্ট দুইটা অ্যাবেটমেন্ট আছে, একটা হলো ABATEMENT, ABATEMENT। এই অ্যাবেটমেন্ট শব্দের অর্থ হলো বাতিল। যে অ্যাবেটমেন্ট অফ আপিল, ফৌজদারি কার্যবিধি 431 ধারা। আর এই যে এখন যেটা পড়বো অ্যাবেটমেন্ট, ABETMENT, এই অ্যাবেটমেন্ট মানে কি? প্ররোচনা বা অপসহায়তা। তো দেখেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, একটু পড়া শুরু করি, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো অপরাধ সংগঠনে প্ররোচনা বা সহায়তা করে, তবে উক্ত ব্যক্তি প্ররোচনা করেছে বলে গণ্য হবে। অপরাধী বা অপরাধ সংগঠন করতে সাহায্যকারী আইনের চোখে সমানভাবে দোষী। অর্থাৎ আমাদের আইনের যে চোখ,
আইনের চোখ কয়টা? কয় কয়টা জানি না, তবে এক চোখ যে আছে এটা জানি, এবং ওই চোখে আইনের চোখে সমানভাবে দোষী। দণ্ডবিধি 1860-এর 107 থেকে 120 ধারা পর্যন্ত প্ররোচনা বা অপসহায়তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা আন্ডারলাইন করেন। কত থেকে? 107 থেকে 120। যে লোক অপরাধ সংগঠন করতে সাহায্য করে তিনি দুষ্কর্মের সহায়তাকারী, প্ররোচক বা অপসহায়তাকারী, ব্যবহার হিসেবে গণ্য হবে। এটার অর্থ আসলে কি? মানে যে একজন যদি আরেকজনের অপসহায়তা, মানে হলো তারে ওই ছুরি ধরে দেয়, এটাও অপসহায়তা। আবার তারে বললাম যে অমুককে হত্যা কর, হুকুম দিলাম, এটাও অপসহায়তা। বুঝতে পারছেন? তো এটারে অপসহায়তা বলে। আর যে এই কাজগুলো করে তারা বলে অপসহায়তাকারী বা প্ররোচনাকারী বা প্ররোচক বা অপচেষ্টাকারী, যাই বলেন না কেন, ইংরেজিতে একটাই, সেটা হলো অ্যাবেইটার। ABETTOR, ABETTOR, অ্যাবেইটার। এখন আমরা চলে আসি 107 ধারায়। আহ উপাদান। দণ্ডবিধির 107 ধারা অনুযায়ী কোন অপরাধ সংগঠনের আগে অপরাধ সংগঠনের জন্য গোলদের 3 ভাবে প্ররোচনা বা সহায়তা করা যেতে পারে। কয় ভাবে? 3 ভাবে। 1 নম্বরে দেখেন প্ররোচিত করে। 2 নম্বরে দেখেন ষড়যন্ত্রে অংশগ্রহণ করে অর্থাৎ অ্যাবেটমেন্টে থাকতে পেরে। ষড়যন্ত্রে অংশগ্রহণ করে অর্থাৎ অ্যাবেটমেন্টে থাকতে পেরে। 3 নম্বরে দেখেন কোন কাজ করে বা কোন কাজ করা হতে বিরত থেকে ইচ্ছাকৃতভাবে সাহায্য করে। কোন কাজ করে বা কোন কাজ করা হতে বিরত থেকে ইচ্ছাকৃতভাবে সাহায্য করে। এখন আমি যদি আপনাদের এই তিনটার উদাহরণ দেই, উদাহরণ তিনটা হচ্ছে এরকম। প্ররোচিত করে। প্ররোচিত করে মানে হলো আমি আরিফ সাহেবকে বললাম যে আপনি যাই আলামিনকে মারেন, এটা হলো প্ররোচিত করে বা হুকুম দেওয়া। সরাসরি সরাসরি হুকুম দেওয়া। ষড়যন্ত্রে অংশগ্রহণে থাকতে পারে মানে আমরা সবাই মিলে পূর্ব পরিকল্পনা করলাম যে আগামীকাল গোপালগঞ্জ ডিসি অফিসে গিয়ে হত্যা করবো, ডিসি অফিসে গিয়ে ভাঙচুর চালাবো, বাট আমি সরাসরি যাচ্ছি না, আপনাদের প্ররোচিত করলাম আপনারা সরাসরি যাবেন। এই জন্য আমরা ষড়যন্ত্রে অংশগ্রহণ করে। থার্ড যেটা, কোনো কাজ করে বা কোনো কাজ করা হতে বিরত থেকে। কোনো কাজ করে মানে ওই যে আগে থেকে ষড়যন্ত্রও ছিল না, প্ররোচনাও ছিল না, পাশ দিয়ে পিঠিকা খালি খালি আরিফের হাতে ছুরি ধরাই দিছে। বুঝতে পারছেন? এটা হলো কোনো কাজ করে বা করা হতে বিরত থেকে। তো দণ্ডবিধির 107 ধারায় এবং 107 ধারায় হলো আপনার প্ররোচনা, আর 108 ধারায় বলেছে প্ররোচককে সংজ্ঞায়িত করা হয়েছে। প্ররোচনা প্ররোচক আসলে ব্যাপারটা কি? মূল যে অপরাধ সেই অপরাধটাকে বলে প্ররোচনা, আর অপরাধটা যে করে অপরাধীকে বলে প্ররোচক বা প্ররোচনাকারী। মূল অপরাধটা ধরেন খুন, আর খুন যে করে তারা কি বলে? খুন যে করে তারা বলে খুনি। খুন যে করে তারা বলে খুনি। আচ্ছা উদাহরণ দেখেন। ক খকে খুন করার জন্য গণেশকে প্ররোচিত করে। গণেশ খকে খুন করে। এখানে ক অপরাধের প্ররোচনার জন্য দোষী হবে, অর্থাৎ ক হলো খুনের সাহায্যকারী এবং গ হলো খুন সংগঠনকারী, মানে হলো কি খুনি। বুঝলেন? এখন এই যে যে প্ররোচনা বিষয়টা, এই বিষয়টা আলোচনা করেছে 107 ধারায়। 107। এখন আসেন প্ররোচক। যে প্ররোচনা মানে যে প্ররোচনা দেয় তারা বলে প্ররোচক বা প্ররোচনাকারী, বা ইংরেজিতে কি বলে? অ্যাবেটর। দেখেন দণ্ডবিধি 1860-এর 108 ধারায় প্ররোচককে সংজ্ঞায়িত করা হয়েছে। তো 108 ধারা অনুযায়ী যে ব্যক্তি কোনো অপরাধ সংগঠনে বা অপরাধ বলে গণ্য কোনো কার্য সংগঠনে সহায়তা করে সেই ব্যক্তিকে প্ররোচক বা অ্যাবেটর বলে। তাহলে মাসুদ বলেন তো, প্ররোচনা আর প্ররোচক প্ররোচক এই ব্যাপার দুইটা কি খুব সংক্ষেপে? প্ররোচনা আছে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খুন করা হচ্ছে, খারাপ কাজ করা হচ্ছে, হুম তাহলে অপরাধ করা, এটা হচ্ছে প্ররোচনা। হুম। আর এই প্ররোচনা যে ব্যক্তিটা দেয় তার হচ্ছে প্ররোচক বা অ্যাবেটর। ধন্যবাদ। এখন আমাদের এই প্ররোচনা বা অপসহায়তার কতগুলো মূলনীতি আছে 108 ধারায়, মানে কতগুলো ব্যাখ্যা আছে। ব্যাখ্যাগুলো হলো, প্রথম যেটা পড়ি দেখেন। যে অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা করা হয়েছে, আন্ডারলাইন করবেন, অপরাধ সংগঠিত হোক বা না হোক, প্ররোচনা প্রমাণিত হলে প্ররোচক দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে শাস্তি পাবে। আচ্ছা, একজন প্রশ্ন করছেন
আইনগত কাজে সহায়তা না করে কিভাবে একজন অ্যাবেটর হতে পারে? আইনগত, আমরা জানি অপরাধ কার্য করেও হয়, কার্যবিরতির মাধ্যমেও হয়। ডাক্তার সাহেব বলল রোগী আসছে, ডাক্তার যে জরুরি বিভাগের যে মূল ডাক্তার আসছে সে বলছে যে অমুকরে কোনো ট্রিটমেন্ট দিও না, তার যে মানে সহকর্মী আছে তারাও দেয় না, এবং উনি হলো মেনলি হুকুম দিছে যে অমুকরে কোনো ট্রিটমেন্ট দিও না। তাহলে এটাই হলো আইন। ট্রিটমেন্ট দেওয়া ছিল একটা কি কাজ? আইনগত কাজ। এবং সেই কাজ থেকে আপনি কি ছিলেন? বিরত ছিলেন। বুঝতেন কেমনে হয় ইব্রাহিম খলিল? আচ্ছা, তো তাহলে প্রথম যেটা দেখেন, যে অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা করা হয়েছে সে অপরাধ সংগঠিত হোক বা না হোক, প্ররোচনা প্রমাণিত হলে প্ররোচক দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে শাস্তি পাবে। এটার অর্থ খুব সোজা। আমি যাকে একটা অপরাধ সংগঠনের জন্য কুমন্ত্রণা দিছি, সে অপরাধটা করুক বা না করুক, আমি কিন্তু প্ররোচনাকারী হিসেবে শাস্তি পাবো এন্ড পাবো। তবে এখানে শাস্তির ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার প্ররোচনা অনুসারে যদি অপরাধটা হয় তাহলে আমার শাস্তির পরিমাণ বেশি হবে, আর আমার প্ররোচনা অনুসারে যদি অপরাধটা না হয় তাহলে আমার শাস্তির পরিমাণ অপেক্ষাকৃত কম হবে, কিন্তু শাস্তি থেকে বাঁচার আমার কোনো সুযোগ নাই। আচ্ছা, তারপরে দেখেন, এমনকি যে ব্যক্তিকে অপরাধটি করতে প্ররোচিত করা হয়েছে সে উক্ত কাজ করতে অস্বীকার করে তবুও প্ররোচনাকারী প্ররোচনার জন্য দোষী হবে। সুজনরে বললাম, সুজন আপনি তানবীর রে ভালো একটা মার্ক মার্ক দেন। ও পড়াশোনার প্রতি প্রিলিমিনারির মতো লিখিততে এসে সিরিয়াস না। তো সুজন বললো যে আমারই তো অবস্থা খারাপ, আমি ওরে তোলাই দিয়ে কি করব? তো এই জায়গায় উনি কাজটা করতে কি করছে? অস্বীকার করছে। উনি অস্বীকার করলেও এই যে যে আমি যে ওনাকে মারতে বললাম তানবীরকে, এই জায়গায় আমি কিন্তু প্ররোচনার জন্য দায়ী হব। সুজন কাজটা করলে যেভাবে দায়ী হতো করে নাই, এখনো দায়ী হবো। তারপরে দেখেন, আচ্ছা একটু এক মিনিট। আচ্ছা, তারপরে দেখেন 3 নাম্বার পয়েন্টটা দেখেন, যে ব্যক্তিকে আচ্ছা তাহলে আমরা দুইটা জিনিস এখানে পেলাম। একটা হলো যে কাজের জন্য প্ররোচনা দিয়েছে সেটা হোক বা না হোক, আর যারে প্ররোচনা দিয়েছে সে যদি অস্বীকারও করে। 3 নাম্বার, যে ব্যক্তিকে অপরাধটি করতে প্ররোচিত করা হয়েছে সে অপরাধ করতে যোগ্য কি যোগ্য না, বা তার অপরাধ করার একই অভিপ্রায় বা জ্ঞান ছিল কিনা, দুষ্কর্মের সহায়তাকারীকে দোষী করতে সেটা বিবেচ্য বিষয় না। যারে আমি প্ররোচনা দিছি সে অপরাধটা করতে যোগ্য নাও হতে পারে। যোগ্য নাও হতে পারে মানে ধরেন যারে প্ররোচনা দিলাম তার বয়স 9 বছরের কম, বা তার বয়স 9 বছরের বেশি, বাট সে হচ্ছে পাগল উন্মাদ। তাহলে তার যোগ্যতা থাক বা না থাক, আমি যে তাকে প্ররোচনা করলাম আমি কিন্তু সবসময় প্ররোচনাকারী হিসেবে দোষী সাব্যস্ত হব। সবশেষে দেখেন, অপরাধে প্ররোচনা অপরাধ মূলে গণ্য হবে, মানে এই যে যে প্ররোচনা দেওয়া এটা স্বয়ং একটা মূল অপরাধ বা স্বতন্ত্র অপরাধ। এর আগে আমরা যে 149 অ্যান্ড আপনার 34, এই দুইটা কিন্তু স্বতন্ত্র অপরাধ ছিল না। এই দুইটা স্বতন্ত্র অপরাধ ছিল না। স্বতন্ত্র অপরাধ মানে হলো যে ধারায় সরাসরি মামলা করা যায়। শুধু 34 ধারায়, শুধু 149 ধারায় কিন্তু মামলা করা যায় না। ওই দুইটা ধারা হলো যৌথ দায়ের ক্ষেত্রে ব্যবহৃত হতো। তাহলে এই জায়গায় আমরা মূলনীতি যা পড়লাম, প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত হোক বা না হোক, যারে প্ররোচনা দিচ্ছেন সে যদি অস্বীকারও করে, যারে প্ররোচনা দিচ্ছেন তার যোগ্যতা থাক বা না থাক, আর প্ররোচনা স্বয়ং একটা মূল অপরাধ। এই তো কথা। এখন আমরা আরিফ সাহেবের দিয়ে একটা উদাহরণ পড়াবো, সেই জায়গা চলে আসতেছি। ধারা 108 ক দেখেন, বাংলাদেশের বাইরে সংগঠিত কোনো কাজে প্ররোচনা দিলে ধারা 108 ক। এটা হলো আপনি যদি বাংলাদেশে থেকে বাংলাদেশের বাইরে কোনো অপরাধে প্ররোচনা দেন। এখন এই প্ররোচনাটা ধরেন একজন ব্যক্তি বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে ফোনে হোক, চিঠিতে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক, যাইতে হোক, তিনি অন্য দেশের একজনের প্ররোচনা দিছে। যারে প্ররোচনা দিছে সে বাংলাদেশি হতেও পারে, নাও হতে পারে। তাহলে তিনি বাংলাদেশে মোটামুটি প্ররোচনা দিলেই সে প্ররোচনাকারী হিসেবে সাজা পাবে। এই যে দেখেন, যে ব্যক্তি বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশের বাহিরের কোনো দেশে এরূপ কোনো কাজে সহায়তা করে যা সংগঠিত হলে অপরাধ বলে বিবেচিত হতো, সেই ব্যক্তি অপরাধে প্ররোচনা করেছে বলে গণ্য
হবে। উদাহরণ পড়ি দেখেন, বাংলাদেশে বসবাসকারী কবির ভারতের গোয়ায় অবস্থিত কবিরকে প্ররোচিত করে একজন বিদেশিকে হত্যা করার জন্য। ভারতের একটা শহরের নাম গোয়া, ঠিক আছে? তাহলে করিম বাংলাদেশে বসবাস করে সে ভারতের গোয়াতে অবস্থিত কবিরকে প্ররোচিত করছে একজন বিদেশিকে হত্যা করার জন্য। কোন অনুষ্ঠানের প্ররোচনা বিদেশে করলেও করিম কোন অনুষ্ঠানে সহায়তা করার জন্য দোষী হবে, কারণ কোন অনুষ্ঠানের প্ররোচনাটি বাংলাদেশেই করেছে। এটা কত ধারায় আসবে বলেন? আচ্ছা, একজন বলছেন পিনাকি ইলিয়াস। না, পিনাকি ইলিয়াসের ক্ষেত্রে এই 108 ক প্রযোজ্য না, কারণ তারা হলো বিদেশ থেকে বাংলাদেশে, বিদেশ থেকে বাংলাদেশে 108 ক না। এই জায়গায় 108 ক মানে হলো কোন জায়গা? বাংলাদেশ থেকে বিদেশে, বুঝছেন? আচ্ছা, তো ওই যে ওই মার্টিন লুথার কিং সাহেবের একটা বিখ্যাত উক্তি আছে, ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। মানে কোথাও যদি আপনার একটু মাত্র অন্যায় অন্যায় অত্যাচার হয়, এটা আস্তে আস্তে সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ে। গতকাল ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের একজন শিক্ষার্থী স্ট্যাটাস দিছে যে সে বাড়িতে গেছে ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে বাড়িতে গেলে সে একটু বাইক নিয়ে এলাকায় বের হইছে, কিন্তু হেলমেট নেয় নাই। হেলমেট নেয় নাই, তো ওখানে ওই যে সেনাবাহিনীর লোকজন দেখছে যে সবাই চেক করতেছে যে হেলমেট নিছেন কিনা। তো সেনাবাহিনীর এক সৈনিক প্রথমে ওনারা চেক করছে, পরে ওই অফিসারের কাছে নিয়ে গেছে। তারপরে বললো যে হেলমেট তো আমি একটু বাসা থেকে আইছি, এই কারণে হেলমেট আনি না, হেলমেট আমার আছে। এরপরে তো তারে মোটামুটি পাশে নিয়ে যেভাবে তারে ওই মানে যে জায়গা বাড়ি দেওয়া যায় সেই বাড়ি সে দিছে। দেওয়ার পরে এখন সে তার ফেসবুকে স্ট্যাটাস দিছে যে আমি আমার সিনিয়র বড় ভাই ব্রাদার, যেহেতু ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগই তো সব বাংলাদেশ জুড়ে আছে, বিচার চাই। এখন ও তো এই আন্দোলনের অংশ। তো ও এখন এই যে ইন্ডাস্ট্রি জেনিয়র একজন সেনাবাহিনীর অফিসারের, আপনি যখন একজন মানুষে ওই টিকটক সাপ্রিকে যখন এমনি বার হবেন, তখন তো আমরা খুশি হই না যে বার হইছে ভালো হইছে, ওরে মারা এই উচিত। কারণ ওরে যখন মারবে তখন আমারও কিন্তু মার খাওয়ার সম্ভাবনা আছে। কারণ একজন সেনাবাহিনীর অফিসার আমাদের দেশের আইন অনুসারে তিনি কখনোই একজন সাধারণ ব্যক্তিকে মারতে পারেন না। ওনারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিছে, উনি আইনগত পদক্ষেপ নেন, কিন্তু একজনের মারার ক্ষমতা কারো নাই। বুঝতে পারছেন? একজনের মারার ক্ষমতা পুলিশেরও নাই, সেনাবাহিনীর সেনাবাহিনীর অফিসার তো পরের কথা, পুলিশেরও নাই। এটা আপনি তো ওই চান। তা এখন তো ওই কারণেই তো ছবি সবটা দিতে পারি নাই, আবার ইজ্জত নষ্ট হয়ে যায়। তো কিছু দেশে আর কিছু দেয় নাই। যাই হোক, আসেন, তো এটা তীব্র নিন্দা জানাই। কারণ একজন আইনের শিক্ষার্থী হিসেবে বেআইনি কিছুই কাম্য না। আপনি যখন আজকে একজনের ক্রস ফায়ার এমনি মারবেন যে একজন সন্ত্রাসী, ধরেন সে সন্ত্রাসী, মেনে নিচ্ছি সন্ত্রাসী, আজকে যখন তারে আপনি বিনা বিচারে মারবেন, তাহলে কালকে ওই ক্ষমতাটার অপব্যবহার হবে, কালকে আপনারে মারা হবে। যাই হোক, দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিবে, সে কেস দেখবে। হ্যাঁ হ্যাঁ। স্যার তাহলে এই যে যে মাঝে মধ্যে স্যার ওরা ইচ্ছা মতো পিড়ায় স্যার, ধরেন ইচ্ছা মতো জেনে খুশি জেনে পিড়ায় স্যার, এটার তো আসলে কোনো যৌক্তিকতা নাই না স্যার? যাই হোক, আসেন, তো আইন যদিও পড়াই বটে, বাট আমাদের বাংলাদেশে আইনের প্রয়োগ খুব বেশি নাই। যাক, বার কাউন্সিল পর্যন্ত আছে, পাশ করতে হলে আইন জানা লাগবে। যাই হোক, দেখেন, আমরা চলে আসি অপরাধ প্ররোচনার ফলে অপরাধ সংগঠিত হলে। প্ররোচনার ফলে অপরাধ সংগঠিত হলে তার আগে প্ররোচনার শাস্তি দেখেন। দণ্ডবিধির 109 থেকে 120 ধারা পর্যন্ত বিভিন্ন প্রকার প্ররোচনার শাস্তি উল্লেখ করছে। দেখেন, আমরা এতক্ষণ যে ধারাগুলো পড়ছি 107, 108, 108 ক, এই ধারাগুলো কিন্তু শাস্তিমূলক না। এই ধারাগুলো হলো প্রসিডিউরাল নেচারের, মানে এই ধারাগুলো পদ্ধতিগত বিষয় নিয়ে আলোচনা করছে। এখন এই প্ররোচনার শাস্তি আলোচনা করছে 109 থেকে 120। 109 থেকে 120-এ কি আছে দেখেন, আমরা আসি যে 109 থেকে 120-এর এই শাস্তির আমরা দুই ভাগে ভাগ করব। যে প্ররোচনা দিছে অপরাধ সংগঠিত হইছে, এটা আছে 109 থেকে 114। 109 থেকে 114 মানে আমি একজনকে প্ররোচনা দিছি, সে অপরাধটা করেছে, তাহলে প্ররোচনাকারীর সাজা কিভাবে হবে এটা বলছে 109 থেকে 114। আর আমি প্ররোচনা দিছি বাট অপরাধটা হয় নাই,
এটা আছে 115 থেকে 117, বাট আমরা আলোচনা করব, ধরে নিব যে 115 থেকে 120, 115 থেকে 120। তো তাহলে বিথিকা বলেন তো যে প্ররোচনার সাজা কত ধারা থেকে কত ধারা? 109 থেকে 120। 109 থেকে 120। এই 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 অংশটাকে আমরা কয় ভাগে ভাগ করলাম? একটা হলো 109 থেকে 114, হ্যাঁ, আর একটা হলো 15 থেকে 120। 109 থেকে 114 এটা কি? এটা হচ্ছে হলো প্ররোচনা মানে শাস্তি পাওয়া যাবে, আর ওটি হলো হবে না 15 থেকে 20। হবে না, না তা না, না, মানে এই প্ররোচনা দিছে, অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে প্ররোচনাকারীর শাস্তি হচ্ছে 109 থেকে 114। 14 আর প্ররোচনা দিছে, অপরাধ সংঘটিত হয় নাই। হয় নাই, এটা হলো 115 থেকে 120। ধন্যবাদ। আমরা প্রথমে চলে আসি 109। আচ্ছা, 109টা মানে আমরা অধিকাংশই জানি, তারপরে আমি একটু ব্যাখ্যা দিই। 109 আর 114 আমরা একসাথে মনে রাখবো। এই সুজন সাহেব শুনেন, প্রথমত আমি একটা কথা বলে রাখি, সেটা হলো যে যদি অপরাধে প্ররোচনার জন্য আলাদা সাজার বিধান থাকে, তাহলে এই 109 থেকে 120 লাগবে না। তার অর্থ কি? এর অর্থ হলো যে আত্মহত্যায় প্ররোচনার সাজা আছে 305 আর 306। তো যেহেতু 305 আর 306 আলাদা সাজার বিধান আছেই, এই জন্য এই জায়গায় এই সাজা লাগবে না, 109 থেকে 120-এর সাহায্য লাগবে না। যদি কোনো অপরাধের প্ররোচনার সাজা দণ্ডবিধিতে আলাদাভাবে না থাকে, তাহলে আমার এই অংশের সাহায্য নিতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরেন খুন করলো, খুনের প্ররোচনা, খুনের প্ররোচনার সাজা আমাদের দণ্ডবিধির কোথাও নেই, তাহলে খুনের প্ররোচনার সাজা নির্ধারণ করতে হলে আমার 109 থেকে 120-এর সাহায্য লাগবে। বুঝেন কিনা? বুঝছেন? তা যদি প্ররোচনার আলাদা সাজা থাকে, তাহলে 109 থেকে 120-এর সাহায্য লাগবে না। আর যদি আলাদা সাজা না থাকে, তাহলে 109 থেকে 120-এর সাহায্য লাগবে। এখন আমরা দুইটা ধারা একসাথে শিখবো। সুজন সাহেব, দেলোয়ার সাহেব মনোযোগ দেন, যে দুইটা ধারা হলো 109 আর 114। প্ররোচনা দেয়া হয়েছে এবং প্ররোচনা অনুসারে অপরাধ সংঘটিত হয়েছে, এবং যিনি প্ররোচনা দিয়েছেন তিনি ধরেন ঘটনাস্থলে উপস্থিত ছিল না, সেই ক্ষেত্রে যিনি প্ররোচনাটা দিয়েছেন তিনি দণ্ডিত হবে 109। আর প্ররোচনাকারী বা হুকুমদাতা স্বয়ং যদি ঘটনাস্থলে উপস্থিত থাকেন, সেই ক্ষেত্রে আসবে 114। 114। আমি একটু ব্যাখ্যা দিই। ধরেন আমরা বাংলা সিনেমায় চলে যাই। দীপজল তার ছেলেবেলারে বলছে, যাও অমুকরে গিয়ে হত্যা করে আসো, এবং তার এই ছেলেবেলা গিয়ে অমুকরে গিয়ে হত্যা ঠিকই করছে। তাহলে দীপজল প্ররোচনা দিছে বাসায় বসে, এবং তার সাগরেদটা সেটা কার্যকর করছে। তাহলে যারা কার্যকর করছে, হত্যা করছে, তাদের বিরুদ্ধে আসবে 302। আর দীপজল যে প্ররোচনাকারী, দীপজলের বিরুদ্ধে আসবে 302 এর সাথে 109। বুঝছেন? আর দীপজল মাঝে মাঝে নিজেই অপারেশনে যায়, মানে ওই সাথে সাথে যায় বললে যে ওরে ওরে এখনই মার, সামনে হুকুম দিল, সামনেই ঘটনা ঘটাই ফেলছে। তাহলে এই ক্ষেত্রে যারা হত্যা করলো তারা 302। আর এই যে ডিপজল যে হুকুম দিল এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এই কারণে ডিপজলের বিরুদ্ধে আসবে 302 এর সাথে 114। 302 এর সাথে 114। তাহলে 109 এর ক্ষেত্রেও প্ররোচনার ফলে অপরাধটা সংঘটিত হয়েছে, 114-র ক্ষেত্রেও প্ররোচনার ফলে অপরাধটা সংঘটিত হয়েছে। বাট এই দুইটার ভিতরে পার্থক্য কোথায়? যিনি প্ররোচনাকারী তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, এটা হলো 109। আর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এটা হলো কত? 114। তো কোর্টে বিভিন্ন মামলার এজাহার বা আরজি দেখলে, আরজি তো না, নালিশ দেখলে বুঝতে পারবেন ওই জায়গায় কখনো কখনো 109 থাকে, কখনো কখনো 114 থাকে। তাহলে 114 আসতে মানেই ওখানে বলা হয় যে হুকুমদাতা, নাকি মানে কি হুকুমদাতা মানে ইনস্ট্যান্টলি ওই জায়গায় উপস্থিত ছিল। তো 109 114 বুঝছেন কিনা আপনারা? আচ্ছা, জি স্যার। দেখেন বুঝতে পারছি স্যার। কামরুজ্জামান সাহেব কিছু বলবেন? বুঝছি স্যার, বুঝছি, ক্লিয়ার। ওকে, দেখেন প্ররোচনার ফলে অপরাধটি সংঘটিত হলে শাস্তি কিভাবে নির্ধারণ করতে হবে তা 109 ধারায় উল্লেখ করা আছে। আইনের সাধারণ নীতি হলো প্ররোচনাকারী এবং কার্য সংগঠনকারী একই শাস্তি পাবে।
কোনো অপরাধে সহায়তা করার জন্য শাস্তি নির্ধারিত থাকলে অপরাধের সহায়তাকারী উক্ত শাস্তিতে দণ্ডিত হবে। উদাহরণ ক, আচ্ছা এটা কোনো অপরাধের সহায়তা করার জন্য শাস্তি নির্ধারিত থাকলে অপরাধের সহায়তাকারী উক্ত শাস্তিতে দণ্ডিত হবে, মানে কোনো অপরাধের জন্য যদি আলাদা শাস্তির বিধান থাকে তাহলে সে ওই আলাদা সহায়তাকারী হিসেবে আলাদা শাস্তি পাবে। যেমন করিম কবির নামক একজন উন্মাদ ব্যক্তিকে বিষ পান করিয়ে আত্মহত্যা করতে প্ররোচনা দেয়। উন্মাদ ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে, মানে করিম উন্মাদ ব্যক্তিরে বলছে যে তুই এটা খা খা, এটা শরবত শরবত, এটা ধরেন খাওয়াইছে, ও তো ওই জায়গা পিট হয়ে গেছে। খাইছে। শিশু সরল ভাবে খাইছে। শরবত ভাবে খাইছে। ও, শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তা করণের জন্য শাস্তি দণ্ডবিধির 305 ধারায় উল্লেখ করা আছে। তাই আত্মহত্যার প্ররোচনা করার জন্য করিমের শাস্তি 305 ধারায় নির্ধারিত হবে। এই জায়গায় 109 এর শরণাপন্ন হওয়া আমার লাগতেছে না। কেন লাগতেছে না বলেন? কারণ এই অপরাধের প্ররোচনার শাস্তি আলাদা করে দণ্ডবিধিতে আছে। আচ্ছা, তবে এর পরের ধারাটা দেখেন, কোন অপরাধে সহায়তা করার জন্য শাস্তি নির্ধারিত না থাকলে অপরাধের সহায়তাকারীর মূল অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে। যা মানে আলাদা করে আমাদের দণ্ডবিধিতে সহায়তার শাস্তি নাই। যেমন দেখেন, এ এবং বি একত্রে জেড কে বিষ প্রয়োগে হত্যার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। ওই ষড়যন্ত্র অনুযায়ী এ বিষ সংগ্রহের জন্য বি কে প্রয়োজনীয় অর্থ দেয়। আরিফ বলছে যে বিথিকা যত টাকা লাগে আমি দেবো, এই যে বিষ তুমি কেন, অনেক রকমের বিষ কেন। বিথিকা বিষ সংগ্রহ করে এবং আরিফের অনুপস্থিতিতে বিথিকা ওই বিষ জেড কে পান করিয়ে তার মৃত্যু ঘটায়। এখানে বিথিকা খুনের জন্য দায়ী হবে এবং খুনের জন্য নির্ধারিত 302 ধারায় দণ্ডিত হবে। অন্যদিকে আরিফ খুনের সহায়তা করার জন্য দায়ী হবে, কিন্তু খুনের সহায়তা করার জন্য কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে নাই। তাই এই ক্ষেত্রে আরিফ আরিফ মূল অপরাধ অর্থাৎ খুনের জন্য 302 ধারায় দণ্ডিত পাবে। 302 ধারায় দণ্ডিত হলো, বাট ওনার বিরুদ্ধে চার্জ গঠন হবে 302 এর সাথে কত, 109। যেহেতু 109 আলাদা কোনো সাজা নাই, মানে মূল অপরাধের যে সাজা 109 এরও সেই সাজা, এজন্য 302 এর সাথে 109। 114টা একটু পড়ে ফেলি, 114 জায়গা যান, পাইছেন? অপরাধ সংগঠনকালে অপসহায়তাকারীর উপস্থিতি। অপরাধ সংগঠনের সময় অপসহায়তাকারী উপস্থিত থাকলে সে এমন কার্য করেছে বলে গণ্য হবে। অপরাধ সংগঠনের সময় অপসহায়তাকারী যদি উপস্থিত থাকে, দেখছেন উপস্থিত শব্দটা বললেন, স্বয়ং যদি সে উপস্থিত থাকে তাহলে সে এই কার্য করেছে বলে গণ্য হবে। বিচারিক নজির যদি দেখেন, দর্শনকারীদের সহায়তার জন্য দর্শনকালীন সময়ে যিনি ছুরি সহ গার্ড হিসেবে দাঁড়িয়েছিলেন তাকে দণ্ডবিধির 376 ধারা এবং 114 ধারা অনুসারে দণ্ড দেওয়া যাবে। একটা বিষয় দেখেন যে একজন মহিলাও খুনের সহায়তাকারী হিসেবে শাস্তি পেতে পারে, পারে না? ওই যে মানে প্রচেষ্টাকারী 109ও পারে, কখনো কখনো 114 তার বিরুদ্ধে হইতে পারে, সে স্বয়ং ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তো 109 আর 114 মধ্যে পার্থক্য কে বুঝেন নাই বলেন, অনলাইন অফলাইনে দ্রুত বলেন। কিন্তু 114 ক্ষেত্রে স্যার 34 আনা যায় না? ভাই 34 তো আলাদা একটা অধ্যায়, যদি আপনি কোন জায়গায় 34 আনেন সেই জায়গায় 109 আনার দরকার নাই। ওটা এক অধ্যায়, ওটা হচ্ছে পোলাও আর বিরিয়ানি, আর এই জায়গায় আছে খিচুড়িতে। 34 আপনি মামলা করলে হয় 34 দিয়ে করবেন, আর মামলা না নাইলে দিয়ে করবেন। একসাথে 34 109 আনার দরকার নাই, সেম ঘটনা দিয়ে। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, ধরেন একটু আগে যে উদাহরণটা পড়লাম, যে ওই যে বিষ কেনার টাকা দেয়, বিষ কেনার টাকা দেয় যেটা পড়লাম, তো এই বিষ জি স্যার। কেনার টাকা দেয়, এটা তো 34 আনাই যায়, যে তারা পূর্ব পরিকল্পনা করে হত্যা করছে। তাহলে 34 যদি আপনি আনেন, তাহলে সবার বিরুদ্ধে আসবে 34/300, মানে 302 34। তাহলে এই জায়গার 109 আনার আমার কোনো দরকার নাই। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। অতি আবেগী হইয়া যদি 34ও দিছেন 109ও দিছেন, এত দরকার নাই। যেটা আমার একটাই হয়ে যাচ্ছে সেই জায়গা তো আপনি দুই জিনিস দেখেন। জি
ওই যে এখন আপনি যদি পাবেন যে আমি পড়ালেখা করছি তারা কম দেবো ক্যাশ, তাহলে দুইটাই দিয়ে দিন। দেখেন দেখেন, আপত্তি নাই, দুইটা দিলে আপত্তি নাই। দেখেন একজন এখনো লেখছেন যে 34,114 মধ্যে স্যার ডিফারেন্স কি কি? ডিফারেন্স তো বললামই, 34 আর 114। 34 তো 34, দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা করবে। 34-এ দুইজন থাকা লাগে, প্রি প্ল্যান থাকা লাগে, অপরাধটা হওয়া লাগে, সক্রিয় অংশগ্রহণ হওয়া লাগে। আর 114-তে একজনও হতে পারে। আর ওটা হলো অভিন্ন অভিপ্রায় সংক্রান্ত, আর এটা হলো অপরাধে অপসহায়তা। আচ্ছা চলে আসি, দেখেন আপনারা 34-এ যান না, এই জায়গার কোনো ধারা বুঝছেন কিনা এইটুক বুঝেন, এরপরে বাকিটা পিএইচডি তে গিয়ে করেন। দেখেন ধারা 110, অভিপ্রায় ভিন্ন অন্য কোন অভিপ্রায় অপরাধ সংগঠনের ক্ষেত্রে, এই জায়গায় এখন তো আপনাদের মাথা আউলাবে না। দেখেন 110 ধারা অনুযায়ী যদি প্রচিত ব্যক্তি সহায়তাকারী অভিপ্রায় ভিন্ন অন্য কোনো অভিপ্রায় অপরাধজনক কার্য করে, সেক্ষেত্রে ভিন্ন অভিপ্রায়ের অপরাধে শাস্তি সহায়তাকারীর শাস্তি হবে। আমি একটু বলি শুনেন, 110 পরেই পড়ি। এই 110, 111, 112, 113 এই চারটা ধারা মূল থিম এক। মূল থিম এক মানে হলো যে যে অপরাধের প্ররোচনা দিছে সেইটা ছাড়া ভিন্ন আর একটা ঘটছে। এখন সেইটা ছাড়া ভিন্ন আর একটা ঘটলে এখন প্ররোচনাকারী কি ওই ভিন্নটার প্ররোচনাকারী হিসেবে দায়ী হবে কিনা, এই চারটা বিষয় খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে 110, 111, 112, 113-তে আলোচনা করছে। এই চারটা ধারার মূল থিম হলো যে যে অপরাধের জন্য প্ররোচনা দিছে সেটা ঘটতে পারে এবং সেটার সাথে অথবা সেটা ব্যতীত আরেকটা ঘটছে। এখন ওই আরেকটা অপরাধের সাজা প্ররোচনাকারী হিসেবে পাবে কিনা, এটা হলো মূল কথা। তো 110-এ বলছে, 110টা এইভাবে মনে রাখবেন যে যে কাজের জন্য প্ররোচনা দিছে সেটা ছাড়া যদি অন্য আর একটা ঘটে। এখন অন্য আর একটা ঘটছে হলো এইভাবে, অন্য আর একটা ওই একই প্রকৃতির অন্য আর একটা 110 এই জায়গার আপনি যদি উদাহরণ না দিয়ে মনে রাখেন, সব ধারার কথা মোটামুটি একই রকমের। তো ভিন্ন আর একটা ঘটলে ভিন্নটার জন্য 110 ধারা অনুসারে সে দায়ী হবে। কেমনে? ধরেন আপনি একজনকে বলছেন যে তুমি ওকে একটা থাপ্পড় দিও, থাপ্পড় দেওয়া হলো 323-এ, ভলেন্টারিলি কজিং হার্ট, মাত্র 1 বছর সাজা। বুঝছেন? এখন সে থাপ্পড় দিছে, বা থাপ্পড়টা একটু জোরে হয়ে গেছে, বা যারে থাপ্পড় দিছিল তার দাঁতে পোকা দাঁত পড়ে গেছে। তা এখন শুধু থাপ্পড় হলো আঘাত, আর দাঁত যখন পড়ে যাবে এটা কি গুরুতর আঘাত। এখন তারে করতে বলছিল আঘাত, সে আঘাতই করছে কিন্তু হয়ে গেছে কি গুরুতর আঘাত। এই ক্ষেত্রে যিনি প্ররোচনা দিয়েছেন তিনি ওই গুরুতর আঘাতের প্ররোচনাকারী হিসেবে এই শাস্তিটা পাবেন। এটাই বলেছে 110। এখন 110-এর যে মূল কথাটা হলো যে আপনি যে কাজের প্ররোচনা দিছেন সেই কাজটাই একটু গুরুতর প্রকৃতির, যেটা সেটা ঘটছে, কমপ্লিটলি আলাদা কিন্তু ঘটে নাই। মানে যে বলছিলেন আঘাত করতে কিন্তু হয়ে গেছে কি গুরুতর আঘাত, মানে একই ধরনের অপরাধ বাট ওইটা একটু গুরুতর আকারেরটা হয়ে গেছে। একটু পড়ি দেখেন, তারা 110 অনুযায়ী যদি প্ররোচিত ব্যক্তি সহায়তাকারীর অভিপ্রায় ভিন্ন অন্য কোনো অভিপ্রায়ে অপরাধজনক কার্য করে, সেক্ষেত্রে ভিন্ন অভিপ্রায়ের অপরাধে শাস্তি সহায়তাকারীর শাস্তি হবে। যেমন দেখেন, করিম খবিরকে প্ররোচনা দেয় সেজন্য গণেশকে থাপ্পড় মারে, কিন্তু খবির গণেশকে মারাত্মকভাবে জখম করে। এই মারাত্মকভাবে জখম বলে আপনাদের একটু এখানে একটু লিখে রাখেন যে করিম কবিরকে মারাত্মকভাবে জখম করে, ব্র্যাকেটে একটু লিখে রাখেন, অর্থাৎ থাপ্পড় দিলে দাঁত পড়ে যায়, এটা লিখলে ভালো হয়। সে থাপ্পড়ই দিছে কিন্তু থাপ্পড়ের ফলে গণেশের কি পড়ে গেছে, দাঁত পড়ে গেছে। থাপ্পড়ের ফলে গণেশের দাঁত পড়ে গেছে বা দাঁত ভেঙে গেছে। এখন আবার অনেকে তর্ক করবে কি জানেন, যে থাপ্পড়ে কি দাঁত ভাঙবে? তর্ক করেন না, কি হবে না না হবে কেউ জানে না। দেখেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন এই বিশেষ করে 2 ঈদ আসলে এটা আমাদের যেমন যেরকম খুশির উপলক্ষ, সেরকম এটা একটা দুর্ঘটনার উপলক্ষ। এই যে সকালবেলা উঠে দেখলাম যে সারা বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় কতগুলো মানুষ মারা গেছে। ইভেন কোন এলাকায় যেন দেখলাম যে এমন ভাবে মারা গেছে তার হাড় মাংস এমন ভাবে রাস্তায় ফেসে গেছে যে ওই ফায়ার সার্ভিসের যে
কর্মীরা এসে ওই রাস্তা পরিষ্কার করতে তাদের 1 ঘন্টা লাগছে, ওই যে পানির পাওয়ার দিয়ে। মানে তার লাশ যে এমনিতে কালেক্ট করবে সেই উপায় নাই। তা কালকে একজন ওই যে মাদ্রাসার ছাত্রী অজু করতে গিয়ে মাথায় পড়ে গেছে, ট্যাঙ্কি ট্যাঙ্কি পরে মারা গেছে, আর একজন আহত হয়েছে। তা এ কারণে কার মৃত্যু কিভাবে হবে বা কিভাবে আঘাতপ্রাপ্ত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখেন, তো তাহলে আর ইংরেজিতে ফাইনাল ডেস্টিনেশন সিনেমা দেখবেন, ওই জায়গায় দেখলে পরে মনের মধ্যে ভয় ঢুকে যাবে, দেখবেন যে এই ফ্যান আমাদের মাথার উপর করে মরতে পারে। আচ্ছা, ওই রথিন সাহেব বসে রয়েছে, দেখা গেলো ওই পিছনের এসি ব্লাস্ট হয়ে ওনার মাথায় এসে পড়ছে। আচ্ছা, সবাই মিলে ভূমিকম্পে সবাই মারা যেতে পারে, জি। সো কার কখন কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সো আল্লাহ আমাদের হেফাজত করুন। আচ্ছা, আচ্ছা দেখেন তো আচ্ছা 110 মোটামুটি বুঝছেন। এক্ষেত্রে ক অপরাধের সহায়তাকারী হিসেবে মারাত্মক জখমের শাস্তি পাবে। 110 আর আমরা 112 একসাথে পড়বো। 112তে আসেন, 110 আর 112 এই জায়গায় জোড়া জোড়ায় পড়বো। আরিফ আর বিথিকা যেরকম এক জোড়া, 110 আর 112 এক জোড়া। দেখেন 12তে, আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সেটার সাথে ভিন্ন অপরাধ সংঘটিত হলে, অ্যাকচুয়ালি আমি আবারও বলি, 110 বলেন, 11 বলেন, 12 বলেন, 13 বলেন, সবগুলাতেই যে অপরাধের প্ররোচনা দিছে সেই ভিন্ন অপরাধটা সংঘটিত হয়েছে। বাট 112 ব্যাখ্যাটা আমি একটু দিই, আগে আমার কথা শুনেন তারপরে বই দেখাবো। 112তে বলছে যে যে কাজের জন্য প্ররোচনা দিছেন সেইটা তো করছে, কিন্তু সেইটা করতে গেলে আরো একটা কাজ, আরো একটা অপরাধ করা লাগে বা আরো কতগুলো অপরাধ করা লাগে, না হলে সেই অপরাধটা করা যায় না। এবং সে সেই অপরাধগুলোও করছে, তাহলে ওই প্ররোচনাকারী ওই ভিন্ন ভিন্ন অপরাধের প্ররোচনা না দিলেও সে ভিন্ন ভিন্ন অপরাধের প্ররোচনাকারী হিসেবে দায়ী হবে। ধরেন আমি মাসুদকে বললাম যে মাসুদ, আপনি অমুক ব্যাংকের ঘর থেকে ওই 5 কোটি টাকা আছে, এই অস্ত্র নিয়ে যাই, নিয়ে আসেন। তো আপনি যখন ব্যাংকের কাছ থেকে টাকা নিতে যাবেন বা ছিনতাই করতে যাবেন, দস্যুতা করতে যাবেন, তখন তো তারা বাধা দিবে, ওই জায়গায় তো খুন খারাপি করার দরকার আছে। তো তখন যখন মাসুদকে নিতে দিল না বা ওই টাকা আনতে গেলে মাসুদকে কতগুলা ব্যক্তিকে গুলি করা লাগে বা আঘাত করা লাগে, মাসুদ আঘাত টাঘাত করে নিয়ে আসছে ওই টাকাটা। তাহলে এই জায়গা প্ররোচনাকারী শুধু প্ররোচনা দিছিল দস্যুতা বা ছিনতাইয়ের, কিন্তু ঘটনার দস্যুতার সাথে সাথে খুনও ঘটে গেছে। এখন প্ররোচনাকারী কিন্তু ওই খুনের প্ররোচনাকারী হিসেবেও কি হবে, শাস্তি পাবে। কেন হবে বলেন? কারণ ওই করতে গেলে আরো অনেকগুলো অপরাধ করা লাগে, বুঝছেন? তাহলে 110-এর সাথে 112-র পার্থক্য কোথায়? 110-এ অপরাধটা ভিন্ন, অপরাধটা হয়েছে বাট একই প্রকৃতির, নাকি একই প্রকৃতির। আর 112-তে অপরাধটা হইছে আর ভিন্ন, যে অপরাধটা ওই মূল অপরাধটা করতে গেলে ভিন্ন অপরাধগুলো করা লাগে, নাইলে করা যায় না। বুঝতে পারছেন? একটু পড়ি দেখেন। যে কাজের জন্য প্ররোচনা প্রদান করা হয়েছিল সেই কাজটি সম্পাদিত হলে এবং সেই অপরাধ সম্পন্ন করতে গিয়ে আর একটি অপরাধ সম্পন্ন করা হলে প্ররোচনাকারী উভয় অপরাধের প্ররোচনাকারী হিসেবে শাস্তি পাবে। উল্লেখ্য যে প্রথম অপরাধ সম্পন্ন করতে গিয়ে দ্বিতীয় অপরাধটি করা হয়েছে। এখানে দ্বিতীয় অপরাধটি প্রথম অপরাধের ফলাফল। প্রথম অপরাধ করতে গিয়ে কোনটা করা হয়েছে? দ্বিতীয় অপরাধটা করা হয়েছে। যেমন দেখেন, করিম খবিরকে প্ররোচনা দেয় সেজন্য গীতার বাসা থেকে জোর করে কিছু বস্তু নিয়ে আসে। কবির তা আনতে গেলে গীতা বাধা দেয়, তখন কবির গীতাকে মারাত্মকভাবে জখম করে এবং ওই বস্তুটি নিয়ে আসে। এখানে উক্ত বস্তু আনার সাথে গীতাকে মারাত্মকভাবে জখম করা সম্পর্কিত, তাই করিম প্ররোচনাকারী হিসেবে উভয় অপরাধের জন্যই দায়ী হবে। বুঝছেন আরিফ সাহেব? আচ্ছা, বলবো স্যার 110 আর 112 না দাঁড়ান, সময় নষ্ট করবো না, পরে বলেন। ঘুম আসলে আপনি এক কাপ চা বানান, আমার এক কাপ দেন, আপনি এক কাপ চা। আচ্ছা ঠিক আছে, দেখেন। আচ্ছা এই
তাহলে 110 আর 112 আপনারা বুঝতেন কিনা? বুঝতেন না? 111তে আছে দেখেন, 111, 111 আর 113 আপনারা একসাথে পড়বো। 111 টাইটেল যাই থাকুক না কেন আমি আগে আপনাদের বুঝাই। 111তে বলছে যে কাজের প্ররোচনা দিছেন সেই কাজ ভিন্ন আর একটা সংগঠিত হয়েছে, বা সেই কাজ তো ঘটছেই, ভিন্ন আর একটাও ঘটছে। এখন ওই যে যে ভিন্ন কাজটা যে সংগঠিত হয়েছে, দেখা হবে প্ররোচনাকারী প্ররোচনার সম্ভাব্য ফল ওই ভিন্ন কাজটা কিনা। যদি আমার প্ররোচনার সম্ভাব্য ফল ওই ভিন্ন কাজটা হয়, তাহলে আমিও ওই ভিন্ন কাজের প্ররোচনার জন্য দায়ী হব। ধরেন আমি বাঁধন সাহেবকে বললাম যে আসমা খানমের ঘরে আগুন দিলে, আগুন ধর পেট্রোল এক 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 কি কিনে ড্রাম কিনে আগুন দিয়ে আসতে। এখন বাঁধন সাহেব আগুন তো দিছে, আগুন দেওয়ার আগে ঘরে চুরিও করছে, তাহলে এখন আমি কিন্তু চুরি করতে বলি নাই। তাহলে এক্ষেত্রে আমি শুধু দায়ী হব ওই ঘরে আগুন দেওয়ার প্ররোচনাকারী হিসেবে, কারণ আগুন দেওয়ার সাথে চুরির কোনো সম্পর্ক নাই, কারণ আগুন দেওয়ার সম্ভাব্য ফলাফল চুরি না, আগুন দেওয়ার সম্ভাব্য ফলাফল চুরি না, এটার সাথে কোনো সম্পর্ক নাই। এই কারণে আমি ওই আগুন দেওয়ার 436-এর আমরা যখন পড়বো দণ্ডবিধি 436 ধারায় কোথাও আগুন দেওয়া, ঘরে আগুন দেওয়া, পাশ দিয়ে আগুন দেওয়া, এই 436 ধারায় অপরাধের প্ররোচনাকারী হিসেবেই দোষী হব, চুরির প্ররোচনাকারী হিসেবে কিন্তু দোষী হব না, কারণ ঘরে আমি যে কাজের প্ররোচনা দিয়েছিলাম সেটার সম্ভাব্য ফল কিন্তু চুরি না। বুঝছেন? এই 111-র আর একটা কথা আছে, যে কাজের প্ররোচনা দিছেন সেই কাজের সম্ভাব্য ফল যদি হয় তাহলে অবশ্যই ওই ভিন্ন অপরাধের প্ররোচনাকারী হিসেবে দায়ী হবে। কিরকম? 111-তে বলতেছে আর একটা উদাহরণ আছে, যে আপনি 9 বছরের কম বয়স্ক একটা শিশুকে বিষ দিয়েছেন, যে তুমি বাবু তুমি এই বরকতের খাবারে বিষ মিশায় আসো, বা বরকতের চাতে এই বিষটুকু গোলাই দিয়ে আসো। বরকত আর দেলোয়ার এক জায়গা বসা। এখন সে বরকতের চাতে বিষ মিশাতে গিয়ে দেলোয়ারের চায়ের মধ্যে বিষ মিশাইছে এবং দেলোয়ার চা খেয়ে মোটামুটি মারা গেছে। এখন ওই শিশুর তো কোনো অপরাধ হয়েছে বলেন? শিশুর কোনো অপরাধ হয় নাই। শিশুর হোক বা না হোক, আমি প্ররোচনা দিয়েছিলাম বরকতে মারার, এখন আমি যদি বলি আমি তো বরকতে মারতে বলছিলাম, আমি তো দেলোয়ারে মারতে বলি নাই, তো দেলোয়ার হত্যার মামলার প্ররোচনাকারী হিসেবে আমি দায়ী হব না? তখন বলেন তো হবো কিনা? হবো, কারণ আমার প্ররোচনার সম্ভাব্য ফল এটা। বুঝতে পারছেন? আমার প্ররোচনার সম্ভাব্য ফল এটা। আমি তো একজনে মারতেই বলছিলাম, ওই দেলোয়ারে মারলেও যা, ওই বরকতে মারলেও তাই। তাহলে জি, শিশু না হয়ে অন্য কেউ হইলেও অন্য কেউ হইলেও, এখন অন্য অন্য কেউ হইলে আবার কাহিনী এসে যায়। অন্য কেউ হইলে যারে বলছে সে আবার এটা কি বুঝে করছে নাকি না বুঝে করছে, যে সে কি ইচ্ছাকৃত ভাবে করছে না অনিচ্ছাকৃত ভাবে করছে। যাই হোক 111টা পড়ি দেখেন। ছোট বাচ্চা অন্য কেউ হইলো, বড় বাচ্চা হবে না। ছোট বাচ্চা আর বড় বাচ্চা কি, বাচ্চা তো বাচ্চাই। দেখেন মানে ধর পুরো দেখেন অপসহায়তাকৃত কার্য হতে ভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে অপসহায়তাকারীর দায়। যে কাজের জন্য সহায়তা বা প্ররোচনা দেওয়া হয়েছে সেই কাজ অনুষ্ঠিত না হয়ে অন্য কাজ অনুষ্ঠিত হলে সেক্ষেত্রে উক্ত কাজে সহায়তাকারী অনুষ্ঠিত কাজের জন্য শাস্তি পাবে। সে যে কাজের জন্য সহায়তা করেছিল সেই কাজের জন্য নয়, তবে শর্ত হলো অনুষ্ঠিত কাজটি প্ররোচনা বা সহায়তার আন্ডারলাইন করবেন সম্ভাব্য ফল ছিল এবং সহায়তাকারীর প্ররোচনা অনুসরণ করতে গিয়ে সেই সম্ভাব্য কাজটি অনুষ্ঠিত হয়েছে। আমি আপনাদের যদি বুঝাই এবং আপনি যদি মূল জিনিসটা বুঝেন, মূল জিনিসটা বুঝলে এই ধারাগুলো আপনি আপনার নিজের ভাষায় লিখবেন, বইয়ের কথার দরকার নাই। আপনি বলবেন যে 111 ধারায় বলা হয়েছে যে অপরাধের জন্য প্ররোচনা দিয়েছে সেই অপরাধ সংগঠিত না হয়ে যদি আরেকটি হয়, বা সেই অপরাধ সাথে সাথে যদি আরেকটি অপরাধ সংগঠিত হয়, তাহলে ওই ভিন্ন কাজের প্ররোচনাকারী হিসেবে প্ররোচনাকারী দায়ী হবে যদি ওই ভিন্ন কাজটা অপরাধীর প্ররোচনার সম্ভাব্য ফল হয়। এই তো কথা, এই জায়গা বইয়ে যা আছে এটা লেখার দরকার নাই। তাহলে সম্ভাব্য ফল হলে 111 ধারা অনুসারে প্ররোচনাকারী দায়ী হবে। কিভাবে দেখেন? উদাহরণ 1, ক একটি 9 বছরের কম বয়স্ক শিশুকে ক্ষয়ের খাবারে বিষ মেশানোর জন্য প্ররোচিত করে এবং তাকে বিষ প্রদান করে। শিশুটি ক্ষয়ের খাবারে বিষ দিতে গিয়ে গয়ের খাবারে বিষ প্রদান করে এবং গ মারা যায়। এক্ষেত্রে ক হত্যা অপসহায়তার জন্য দণ্ডিত
হবে, বুঝতে পারছেন? কারণ এটা তার প্ররোচনার সম্ভাব্য ফল। অপরদিকে উদাহরণ 2 দেখেন, আপনি চলে আসছেন, দেখেন পবলু ফারুককে প্ররোচিত করে মামুনের গৃহ প্রমাণের জন্য। পবলু প্ররোচিত করছে ফারুক রে যে তুমি মামুনের গৃহ পোড়াও। ফারুক উক্ত গৃহে আগুন লাগায় এবং সেই ঘরের সম্পত্তি চুরি করে। এক্ষেত্রে পবলু গৃহটি পোড়ানোর কাজে সহায়তার জন্য দোষী হবে, কিন্তু চুরির জন্য দোষী হবে না, কারণ চুরি একটি পৃথক কাজ ছিল এবং এটি গৃহ পোড়ানোর সম্ভাব্য ফলাফল ছিল না। বুঝতে পারছেন? এখন আপনার কাছে 111, 113, 110 সব একই রকম লাগতেছে, তাহলে আমি বুঝবো কিভাবে? 110-এ যে কাজের প্ররোচনা দিচ্ছেন ভিন্ন আর একটা ঘটছে, বাট ওই ভিন্ন কাজটা হলো একই প্রকৃতির কাজ। যে আঘাত করতে বলছিলেন আঘাতই করতে, বাট হয়ে গেছে গুরুতর আঘাত, এটা হলো 110। 112 যে কাজ করতে বলছেন সেটা করছে, সাথে ভিন্ন আর একটাও হয়েছে, দেখবো যে ওই যে কাজটা করতে বলছি সেই কাজটা করতে গিয়ে ভিন্ন আর এক কাজগুলো করা লাগছে, নাহলে ওই কাজটা করা যায় না, এটা হলো 112। এরপরে পড়ছি 111। 111 হলো যে কাজের প্ররোচনা দিছি সেই কাজটা হোক বা না হোক সাথে আরো আর একটা ভিন্ন আর একটা ঘটছে, তাহলে আমি ভিন্নটার প্ররোচনাকারী হিসেবে দায়ী হব যদি ভিন্নটা প্ররোচনাকারীর সম্ভাব্য ফল হয়। এখন সম্ভাব্য ফল কি হয় এটা কমন সেন্স দ্বারা নির্ধারণ করতে হয়, যে আপনার ঘর পোড়ানোর সাথে চুরির কোনো সম্পর্ক নাই, কিন্তু একজনের বিষ খাওয়ানোর সাথে আরেকজনের বিষ খাওয়ার সম্পর্ক আছে। এবার আসি 113। প্ররোচনার ফলে ভিন্ন কার্য সংঘটিত হলে এবং উক্ত কাজের সম্ভাব্য ফল সম্পর্কে প্ররোচনাকারী গোল দিবেন অবগত থাকলে। অপসহায়তাকারীর তাই অবগত থাকলে অপসহায়তাকারীর তাই, এই কথাটার অর্থ আসলে কি? অবগত থাকলে 111 আর 113 অলমোস্ট সেম। এই প্ররোচনার সম্ভাব্য ফল 113 তো প্ররোচনার সম্ভাব্য ফল, বাট 113 যে জিনিসটা যে আমি প্ররোচনা দিছি এবং সম্ভাব্য ফল সম্পর্কে অবগত ছিলাম, যে এটা আমি প্ররোচনা দিছি একজনের গুরুতর জখমের, এইভাবে বললাম যে অমুক এমন ভাবে মার যে মৃত্যুর দুয়ার থেকে ফেরত আসে, তারে মার একেবারে খুন করার দরকার নাই কিন্তু গুরুতর জখম করো। এখন আমি জানি যখন কাউকে গুরুতর জখম করা হবে তখন তো তার মারা যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ওই মুহূর্তে আমি ওই প্ররোচনার সম্ভাব্য ফল সম্পর্কে কি ছিলাম? অবগত ছিলাম। তো এই ক্ষেত্রে বইতে যে উদাহরণটা এইভাবে আসে যে অমুককে বলছে গুরুতর জখম করতে, সে গুরুতর জখম করছে বাট অন্য লোকটা মারা গেছে, তাহলে এই জায়গায় প্ররোচনাকারী খুনের প্ররোচনাকারী হিসেবেই কি হবে? তাই হবে, কারণ যখন সে গুরুতর জখমের প্ররোচনা দিয়েছিল তখন প্ররোচনার সম্ভাব্য ফল সম্পর্কে কি ছিল? অবগত ছিল। আর সম্ভাব্য ফল সম্পর্কে যদি অবগত না থাকতো বাট সম্ভাব্য ফল, তাহলে হয়তো 111। 111 দুইটাই সম্ভাব্য ফল, 111 আর 113। সম্ভাব্য ফল সম্পর্কে অবগত হলো 113, আর সম্ভাব্য ফল ওই মানে অবগত ছিল না বাট আপনার প্ররোচনার সম্ভাব্য ফল এটা হলো 111। যে কার্য করার জন্য প্ররোচনা করা হয়েছে উক্ত কার্যের ফলাফল অপসহায়তাকারীর অভিপ্রায় হতে ভিন্ন হলেও উক্ত ফলাফল বিষয়ে অপসহায়তাকারীর শাস্তি পেতে পারে যদি এমন আন্ডারলাইন করবেন সম্ভাব্য ফলাফল সম্পর্কে অপসহায়তাকারী অবগত থেকে থাকে। উদাহরণ যদি আমরা একটা পড়ি যে গণেশকে গুরুতর জখম করার জন্য করিম খবিরকে প্ররোচিত করে। খবির উক্ত প্ররোচনার ফলে গণেশকে গুরুতর জখম করে এবং যার ফলে গণেশ মারা যায়, এক্ষেত্রে করিম খুনের সহায়তার জন্য দণ্ডিত হবে। করিম জানতো যে প্ররোচিত গুরুতর জখম কার্যটির ফলে মৃত্যু ঘটতে পারে, মানে কাউকে যদি আপনি গুরুতর জখম করতে বলেন তাহলে মারা যাওয়ার সম্ভাবনা তো আছেই, তাই এখানে করিমকে খুনের সহায়তার জন্য দণ্ডিত হবে এবং খুনের জন্য নির্ধারিত শাস্তি পাবে। বুঝছেন? এই হলো আমার 110 থেকে 114। যারা যারা বুঝেন নাই এই ধারাগুলো আরেকবার পড়েন, একটু 5 মিনিটের বিরতি, আজকে শুক্রবার আমরা খুব বেশি পড়বো না, 12টা 10 পর্যন্ত পড়বো, বাট আজ 5 মিনিটের বিরতি একটু চা পান করবো। স্যার পুরোপুরি বুঝছি স্যার, একদম কনসেপ্ট ক্লিয়ার। 109 থেকে 114 পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আশা করি বুঝতে পারতেন। 109
প্ররোচনা দিছে অপরাধ সংঘটিত হয়েছে, প্ররোচনাকারী ঘটনাস্থলে ছিলেন না, 109। প্ররোচনাকে দিছে অপরাধ সংঘটিত হয়েছে, প্ররোচনাকারী ঘটনাস্থলে ছিলেন, 114। যে কাজের প্ররোচনা দিছে সেটার চেয়ে একটু গুরুতর প্রকৃতির ঘটছে, 110। যে কাজের প্ররোচনা দিছে সেটা করতে গিয়ে আরো অন্যান্য কাজ করা লাগছে, 112। যে কাজের প্ররোচনা দিছে আর একটা ঘটছে, দেখবো সম্ভাব্য ফল কিনা, 111। যে কাজের প্ররোচনা দিছে অন্য একটা ঘটছে, এখন সম্ভাব্য ফল সম্পর্কে অবগত ছিল, এটা কত, 113। এ হলো কথা। 115 দেখি আমরা। তো আমাদের একটা অংশ শেষ, যে প্ররোচনা দিছে অপরাধ সংঘটিত হয়েছে, এই অংশটুকুর সাজা আমাদের শেষ। এখন আমরা দেখব যে প্ররোচনা দিয়েছে কিন্তু অপরাধ সংঘটিত হয়নি। প্রথমে যেটা আসি, 115 ধারা, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের সহায়তা করানো এবং অপরাধ অনুষ্ঠিত না হওয়া। মানে আপনি এমন একটা অপরাধে প্ররোচনা দিচ্ছেন বা সহায়তা করছেন যেটা হলো মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য, কিন্তু অপরাধটা অনুষ্ঠিত হয় নাই। দেখেন, যে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ সংগঠনের প্ররোচনা করে কিন্তু উক্ত প্ররোচনার ফলাফল হিসেবে অপরাধ সংগঠিত আন্ডারলাইন করে না হলে উক্ত ব্যক্তি অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনা 7 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে। অপরাধ যদি সংগঠিত না হয় তাহলে সাজা 7 বছর। যদি উক্ত অপসহায়তার ফলে কোনো ব্যক্তিকে আঘাত করা হয় তাহলে উক্ত প্ররোচনাকারী অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনা 14 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। প্রথমে আপনি যে জিনিসটা মনে রাখবেন, 115-তে যে অপরাধের প্ররোচনা দিছে সেই অপরাধটা হলো মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য। মৃত্যুদণ্ড আর কি, যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, যে আমি ধরেন একজন ব্যক্তিকে ডিপজল বললো তার একজন শাগরেদকে যে তুমি অমুকরে যায় খুন করো, অমুক জনসভায় নেতা উঠবে, যে গুলি করো। এখন সে গুলি করছে কিন্তু মারার যায়নি, এটা হলো একটা গ্রাউন্ড। অথবা সে বলছে যে না আমি এই অপরাধ করতেই পারবো না, মানে যে অপরাধের প্ররোচনা দিছে সেটা একটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ এবং সেটা সংগঠিত টোটালি হয়ই নাই। সেই ক্ষেত্রে ডিপজলের শাস্তি হবে কত বছর, 7 বছর। 7 বছর পর্যন্ত হতে পারে। আর যে ক্ষেত্রে প্ররোচনা দিছিল এবং সে করতেও গেছিল, ধরেন গুলিও করছে কিন্তু গুলি হাত কানে কানে লাগছে, কান কান ছিঁড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের ঘটনাটা দেখছেন, ডোনাল্ড ট্রাম্পের ভিডিও, ওনার কিন্তু যে কানে লাগছে। তাহলে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পরে হত্যা করার জন্য ডেফিনেটলি কেউ প্ররোচনা দিছে ওই ব্যক্তিরে। তাহলে ওই ব্যক্তি যে গুলি করছে, যদি ওর আমাদের বাংলাদেশ অনুসারে ধরি যদি তার বিচার হতো তাহলে তার সাজা হতো কত, যে প্ররোচনা দিছে তার সাজা হতো কত, 14। বুঝছেন? আর কানেও গুলি লাগে নাই, কোনো জায়গা লাগে নাই, জাস্ট গুলিটা দূর দিয়ে চলে গেছে, তাহলে হতো কত বছর, 7 বছর। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন দেখি সুজন, ধরেন ডোনাল্ড ট্রাম্পরে গুলি করে যদি মেরে ফেলা হতো তাহলে যে ওই বাসায় বসে প্ররোচনা দিছে তার সাজা হতো কত দাঁড়ায়, না ওনারা বলেন, ওনারা চিন্তা করতে দেন। মানে যে কাজে প্ররোচনা দিছে, ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে বলছিল, হত্যা করে ফেলছে, তাহলে সাজা হতো কততে, প্ররোচনাকারী 109। 109। আর হুকুমদাতা যদি স্বয়ং ওই সময় উপস্থিত থাকতো এবং মারা যাইতো প্ররোচনা, মানে ওই ডোনাল্ড ট্রাম্প মারা যাইতো, তাহলে কত, তার প্ররোচনাকারী সাজা হতো কত, 114। আর মারা যায় নাই কত, 7। আর কানের রক্ত বেরোইছে মানে হালকা আঘাত হয়েছে, এই জায়গার সাজা কত, 14 বছর। বুঝছেন? তাহলে কখনো 109, কখনো 114, কখনো 115। এবং 115টা সুনির্দিষ্টভাবে প্রযোজ্য দুইটা অপরাধের ক্ষেত্রে, একটা হলো মৃত্যুদণ্ড আর একটা কি, যাবজ্জীবন কারাদণ্ড। সুজন বুঝছেন কিনা? এখন আমরা চলে আসি 116 ধারা। 116 ধারায় বলেছে যে কারাদণ্ডযোগ্য অপরাধ, কারাদণ্ড মানে আপনি তো মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে প্ররোচনা দিচ্ছেন, অপরাধ হয় নাই, যদি সেটা কারাদণ্ডযোগ্য অপরাধ হয়, প্ররোচনা দিচ্ছেন বাট হয় নাই, সেই ক্ষেত্রে সেটার সমাধান বলেছে 116-তে। দেখেন, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তাকরণ এবং অপরাধ অনুষ্ঠিত না হওয়ার ক্ষেত্রে শাস্তি। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করা হলে এবং উক্ত অপরাধটি যদি সংগঠিত না হয় এবং এমন প্ররোচনার জন্য কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে না থাকলে তাহলে উক্ত অপরাধের প্ররোচনাকারী যদি সাধারণ ব্যক্তি হন, এটা বলতেন সাধারণ ব্যক্তি,
আমি আপনি এই জায়গা যারা মোটামুটি চাকরি করেন না তারা হলো কি সাধারণ ব্যক্তি। সাধারণ ব্যক্তি হন, তবে উক্ত ব্যক্তি অপরাধের জন্য বর্ণিত কারাবাসের সর্বোচ্চ 1/4 পর্যন্ত শাস্তি হতে পারে। মানে আমি বদরুজ্জামান সাহেবকে বললাম যে বদরুজ্জামান সাহেব আপনি অমুকের নামে নিন্দা করেন, অমুকের নামে ফেসবুকে আজে বাজে কথা লেখেন। উনি বললো যে না, আমি দাড়ি টাড়ি রাখছি, মুরব্বী পর্যায়ে চলে গেছি, এই কাজ আমি করতে পারবো না। তাহলে আমি ওনারে এমন একটা কাজের জন্য প্ররোচনা দিয়েছিলাম যে কাজটা হলো কারাদণ্ড যোগ্য, এবং উনি এটা করেন নাই। তাহলে এই জায়গা মানহানির শাস্তি হলো 2 বছর। তাহলে 2 বছরের 4/1 শাস্তি হবে আমার, কারণ আমি একজন সাধারণ ব্যক্তি। বুঝছেন? এবং অপরাধের প্ররোচনাকারী যদি বলতেন সরকারি কর্মকর্তা হন, সরকারি কর্মকর্তা হন, তবে উক্ত ব্যক্তি অপরাধের জন্য বর্ণিত কারাবাসের অর্ধাংশ পর্যন্ত শাস্তি পেতে পারে। অর্ধাংশ মানে কত? অর্ধেক। যদি সরকারি কর্মকর্তা হয় তাহলে ওই সরকারি কর্মকর্তা প্ররোচনাকারী হিসেবে ওনার সাজা হবে কত? অর্ধেক। কেমনে দেখেন, এই উদাহরণটা সরাসরি বইতে পরীক্ষায় আসে। কয়েকজন পুলিশ কর্মকর্তা যার দায়িত্ব ছিল দস্যুতা প্রতিরোধ করা, কিন্তু সে দস্যুতা সংগঠনে প্ররোচনা করেছেন। পুলিশের দায়িত্ব ছিল কি? দস্যুতা প্রতিরোধ করা, কিন্তু সে দস্যুতা সংগঠনে কি করছে? তো পুলিশই বলছে যে যা চিন্তা ওই জায়গা কর, আমরা একটু পরে আসতেছি, যা করার এই মুহূর্তে করে ফেল। তবে দস্যুতা সংগঠিত হয়নি, এই জায়গায় ঠ কেটে ট লেখেন, সংগঠিত হয়নি। এই ক্ষেত্রে ক দণ্ডিত হতে পারে দস্যুতার জন্য নির্ধারিত সর্বোচ্চ অর্ধাংশ। সে একজন সরকারি কর্মকর্তা। এই জায়গায় কয়েকজন আছে না, এই জায়গায় হবে ক একজন, ক একজন হবে, কয়েকজন না, ক একজন পুলিশ কর্মকর্তা, মানে পুলিশ কর্মকর্তার নাম হচ্ছে ক। বুঝছেন? তাহলে এই জায়গায় দস্যুতার সাজা ধরেন 10 বছর। তাহলে এই পুলিশ কর্মকর্তা যে প্ররোচনা দিল এবং অপরাধটা সংঘটিত হয় নাই, তাহলে পুলিশ কর্মকর্তার সাজা হবে কত? 5 বছর। বুঝছেন? আর সাধারণ ব্যক্তি হলে সাজা হতো কত? 10 বছরের 4/1 তাহলে বাঁধন সাহেব, মইনুল হাসান না ইসলাম, মইনুল ইসলাম বাঁধন, আপনি বলেন 115 আর 116 দ্বারা আপনার দৃষ্টিতে কি পার্থক্য আছে এই জায়গা? পারবেন? বলেন তো কি পার্থক্য আছে? যদি মৃত্যুদণ্ডের অপরাধ বা যাবতীয় কারণে অপরাধের প্ররোচনা দেয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে 115 এবং অপরাধটা হয় নাই, অপরাধটা হয় নাই। এবং একটা জিনিস এখানে খেয়াল করেন যে এই মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনার ক্ষেত্রে এই জায়গায় সরকারি বেসরকারি সাজা আলাদা না। তাহলে আর শুধু কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিলে এবং অপরাধটা হয় নাই, সেটা কত? 116। এই জায়গায় সাধারণ ব্যক্তির ক্ষেত্রে 4/1 আর সরকারি ব্যক্তির ক্ষেত্রে অর্ধেক। ধন্যবাদ, বুঝছেন এবার বাঁধন? আমরা চলে আসি 117 ধারা 117। জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ অনুষ্ঠানে সহায়তা করুন। জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি মানে আপনি এমন একটা কাজ করতেন, 10-এর অধিক ব্যক্তিদের প্ররোচনা করতেছেন যে তোমরা এই কাজটা করো। দেখেন, যে ব্যক্তি জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ অনুষ্ঠানে সহায়তা করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ আন্ডারলাইন করবেন, 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড হতে পারে, বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে এখানে একটা উদাহরণ পড়লে তা উদাহরণটা একটু পড়ি দেখেন। একটি সম্প্রদায়ের শোভাযাত্রা যাবার সময় উহার ব্যক্তিদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে উহা 10 জনের অধিক সংখ্যক সদস্য বিশিষ্ট অন্য একটি বিরোধী সম্প্রদায়ের ব্যক্তিদের একটি বিশেষ সময়ে ওই স্থানে মিলিত হওয়ার প্ররোচনা দিয়ে একটি বিজ্ঞপ্তি লটকিয়ে দেয়। মানে একটা সম্প্রদায়, ধরেন আমরা ধরে উড়াকান্দিতে আমাদের সম্মেলন হয় এখানে, তো তারা বিভিন্ন লোক দলে দলে যায়। এখন কিছু লোক উস্কানি দিচ্ছে যে তারা এরকম দলে দলে যাচ্ছে, ওদের উপর তোমরা হামলা করো যাতে ওখানে যেতে না পারে। তো ক এই ধারায় বর্ণিত অপরাধ সংগঠন করেছে। মানে এই যে জাস্ট তাদের জনসাধারণের উপর অপরাধ, জনসাধারণের
মানে তাদের উপর একটা সম্প্রদায়ের উপর হামলার জন্য সে যে একটা নির্দিষ্ট অংশরে প্ররোচিত করতেছে, অপরাধ সংগঠনের দরকার নাই, এই যে জাস্ট প্ররোচনা দিল এটাই একটা অপরাধ, এবং এই ক্ষেত্রে তার সাজা হতে পারে কতদিন? 3 বছর। বুঝছেন? তাহলে জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিকে অপরাধ অনুষ্ঠানে সহায়তা করণের শাস্তি কত বছর? 3 বছর। কত ধারায়? 117। ধন্যবাদ। আচ্ছা, যারা প্রিলিতে এই ধারাগুলো পড়েছেন তাদের কাছে একটু সহজ লাগার কথা, আর যারা একেবারেই ফার্স্ট টাইম পড়তেছেন তাদের কাছে একটু জটিল লাগার কথা, যদিও আমরা বারবার চেষ্টা করতেছি উদাহরণ সহ জিনিসগুলো আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে, শুনেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অপসহায়তা কি বা অপরাধের প্রচেষ্টা কি, অপসহায়তা সংক্রান্ত বিধানাবলী বিস্তারিত আলোচনা করুন, তাহলে 117 পর্যন্ত আলোচনা করবেন, 120 পর্যন্ত আলোচনার দরকার নাই। বুঝছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি ধারা 118-তে কি আছে। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করা, এটা গোল্ডেন। আগেরটা হলো 115-তে আছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিয়েছে বাট হয় নাই, আর এটা হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের, মানে আমি একটা ষড়যন্ত্রের কথা জানি এবং সেই ষড়যন্ত্রের কথা আমি গোপন যদি করি তাহলে কি সাজা হতে পারে। দেখেন, যে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র, আন্ডারলাইন করবেন, ইচ্ছাকৃতভাবে গোপন করে, তবে সেই ব্যক্তি উক্ত অপরাধ অনুষ্ঠিত হলে, আন্ডারলাইন করবেন, যে কোনো বর্ণনা 7 বছর কারাদণ্ড, এবং উক্ত অপরাধ অনুষ্ঠিত না হলে যে কোনো বর্ণনা 3 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। আপনি একটা বাদন জানে যে অমুক জায়গায় একটা হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে, বাট সে এটা গোপন করছে, এবং ওই অপরাধটা যদি ঠিকই সংঘটিত হয় তাহলে বাঁধনের সাজা হবে কত? 7 বছর। আর যদি সংঘটিত না হয় তাহলে বাঁধনের সাজা কত? 3 বছর। উদাহরণ দেখেন, দিলীপ কোটালীপাড়ায় ডাকাতি অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে জেনে ম্যাজিস্ট্রেটকে এই মর্মে মিথ্যা সংবাদ দেন যে টুঙ্গিপাড়ায় ডাকাতি অনুষ্ঠিত হতে পারে, কিন্তু কোটালীপাড়ায় ডাকাতি অনুষ্ঠিত হয়। এই ক্ষেত্রে দিলীপ পত্রধারার অধীনে দণ্ডিত হবে। যদি, যেহেতু ডাকাতি অনুষ্ঠিত, ম্যাজিস্ট্রেটরা বলছে এক জায়গা, আবার ডাকাতি হয়েছে কোথায়? আর এক জায়গায়। তো ষড়যন্ত্রটা অ্যাকচুয়ালি সে গোপন করছে, তাহলে দিলীপের শাস্তি, এই জায়গায় অপরাধ যেহেতু সংঘটিত হয়েছে, দিলীপের শাস্তি 7 বছর। আর ষড়যন্ত্র যদি গোপন না করতো, মানে সরি, মানে গোপন করছে, অপরাধটা যদি অনুষ্ঠিত না হতো তাহলে দিলীপের সাজা কত? 3 বছর। বুঝছেন? এটা বুঝেন নাই বোধহয়। তাহলে অনলাইনের একজন বলেন, এই অনলাইনে আমাদের কামরুজ্জামান সাহেব আছেন অ্যাভেলেবল? কামরুজ্জামান সাহেব শুনতে পাচ্ছেন? আচ্ছা, সিরাজুল হক সাহেব আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, আছি স্যার। সিরাজুল হক সাহেব বলেন 115-র সাথে 118 ধারার কি পার্থক্য আছে? স্যার বলবো? সিরাজ ভাই তো বলতে স্যার আমি বলছে। বলবো। বলেন বলেন, বলেন মাহমুদুল, বলেন, দ্রুত বলেন। স্যার 115 ধারায় হলো স্যার মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ প্ররোচনা দিছেন স্যার, কিন্তু অপরাধটা অনুষ্ঠিত হয়নি। আর 118 ধারায় বলতেছে যে এই রকম একটা অপরাধ হতে পারে, তা সেই অপরাধের সংবাদটা আপনি গোপন করলেন, অর্থাৎ আপনি জানেন কিন্তু ম্যাজিস্ট্রেটকে জানালেন না বা পুলিশকে জানালেন না, বা হবে এক জায়গায় আপনি তথ্য দিলেন আর এক জায়গায়। তো এইটুকুই স্যার হলো এর পার্থক্য, একটা হলো প্ররোচনা দেওয়া আর একটা হলো সংবাদ গোপন করা। ধন্যবাদ, ধন্যবাদ। এখানে তো শাস্তিরও ব্যবধান আছে। হ্যাঁ, শাস্তির ব্যবধান তো অবশ্যই আছে, সেটা তো বলতেই পারেন, আরো তো অনেক পার্থক্য আছে, বাট মূল পার্থক্য এটাই। দেখেন, জি স্যার। আচ্ছা, তাহলে আপনি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র গোপন করেন তাহলে সাজা হবে 118। আচ্ছা, 18-র পরে আমরা 20টা পড়বো, 20। আর এই উদাহরণে যে দিলীপের নাম আছে, 2 দিলীপই অ্যাডভোকেট হয়ে গেছে। আচ্ছা,
ধারা 120-এ আসি। বড় দিলীপ ছোট দিলীপ দুইজনই হইছে। দেখেন ধারা 120, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপনকরণ। কারাদণ্ডে দণ্ডনীয়, আপনি আগেরটা গোপন করতেন মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড, আর এখন যেটা গোপন করতেন সেটা হলো কারাদণ্ডে দণ্ডনীয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে চুরির কথা গোপন করছেন, অমুক জায়গায় চুরি হতে পারে, আপনি সেটা গোপন করছেন। যে ব্যক্তি কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠানের সম্ভাবনা আছে জেনেও উক্ত অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করেন, তাহলে উক্ত ব্যক্তি অপরাধ অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা উক্ত ধারায় নির্ধারিত সর্বোচ্চ কারাদণ্ডের গুণ দিবেন 1/4 পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। মানে আমি যদি চুরির কথা গোপন করি এবং চুরিটা যদি সংঘটিত হয়, তাহলে আমার সাজা হবে কত? ওই অপরাধের 4/1 সাজা 4/1। যদি চুরির শাস্তি 3 বছর থাকে তাহলে 3 বছরের 4/1। আর অপরাধ অনুষ্ঠিত না হলে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা ওই ধারায় নির্ধারিত সর্বোচ্চ সাজার 8/1 পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। আর যদি অপরাধটা অনুষ্ঠিত না হয় তাহলে সাজা হবে, আমি চুরির কথা গোপন করছি 3 বছর সাজা, তাহলে 3 বছরের 8/1। তাহলে আমি 118 আর 120 এই দুইটা ধারা একসাথে মনে রাখবো। 118-তে বলছে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র গোপন করা। যদি আপনি অপরাধটা ষড়যন্ত্র গোপন করছেন, অপরাধটা যদি অনুষ্ঠিত হয় তাহলে সাজা 7 বছর। ষড়যন্ত্র গোপন করছেন, অপরাধটা অনুষ্ঠিত হয় নাই, সাজা কত? 3 বছর। আর 120-এ বলছে কারাদণ্ডযোগ্য অপরাধের অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করা। যদি অপরাধটা যদি অনুষ্ঠিত হয় তাহলে আমি যে ষড়যন্ত্র গোপন করছি আমার সাজা 4/1। আর অপরাধটা যদি অনুষ্ঠিত না হয়, আমি যে গোপন করছি আমার সাজা 8/1। বুঝছেন? এখন এক অংশ মানে বাকি থেকে গেছে। আপনি যদি বলেন যে ব্রিটিশরা ভুল করলো কিভাবে, কারণ সরকারি কর্মকর্তারা যদি ষড়যন্ত্র গোপন করে তাইলে কি হবে, সেটা কিন্তু 18 আর 20-এ বলে নাই। তাহলে শুধুমাত্র সরকারি কর্মকর্তার জন্য বরাদ্দ হলো 119 ধারা। দেখেন, সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করা, আন্ডারলাইন করবেন, যা নিবারণ করা তার কর্তব্য। মানে শুধু গোপন করলেই হবে না, ওই অপরাধটা নিবারণ করা তার কি ছিল? দায়িত্ব ছিল। যদি কোনো সরকারি কর্মচারী এমন কোন অপরাধ অনুষ্ঠানের সংবাদ গোপন করে যা নিবারণ করা তার দায়িত্ব ছিল, তবে উক্ত সরকারি কর্মচারী অপরাধ অনুষ্ঠিত হলে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা উক্ত ধারায় সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদের অর্ধেক পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়। বলছে যে সরকারি কর্মকর্তা যে অপরাধের যে মানে অপরাধ যদি অনুষ্ঠিত হয়, যাই গোপন করুক না কেন, তাহলে ওই অপরাধটার সাজা হবে কত? অর্ধেক। এই জায়গায় কারাদণ্ডযোগ্য নাকি মৃত্যুদণ্ডযোগ্য কিছু বলে নাই। এখন যারা আরিফ সাহেবের মতো স্টুডেন্ট আছে তাইলে আবার বলবে যে স্যার, যে অপরাধের কথা যদি না বলে তাহলে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের তথ্য যদি গোপন করে তাহলে মৃত্যুদণ্ডের অর্ধেক শাস্তি কিভাবে হবে? তা লর্ড ম্যাকুলে এত বলত না, তার সলিউশন পরের লাইনে দিয়েছে। দেখেন, অপরাধটি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হয় তাহলে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 10 বছর পর্যন্ত হতে পারে। এটা একটু ব্র্যাকেটে লেখেন, সংগঠিত হোক বা না হোক। সংগঠিত হোক বা না হোক, অর্থাৎ একজন সরকারি কর্মকর্তা তিনি যদি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের ষড়যন্ত্র গোপন করেন তাহলে তার সাজা হতে পারে কত? 10 বছর। আর এটা ছাড়া যদি অন্য কোনো অপরাধের সংবাদ গোপন করেন যেটা সংগঠিত হয়েছে তাহলে সাজা কত? অর্ধেক। ঠিক আছে, সবশেষেরটা দেখেন, অপরাধটি যদি অনুষ্ঠিত না হয়, মানে সরকারি কর্মকর্তা এমন একটা অপরাধের অনুষ্ঠানের গোপন করছে যেটা অনুষ্ঠিত, অপরাধের ষড়যন্ত্র গোপন করছে যেটা অনুষ্ঠিত না হয়, সেই ক্ষেত্রে উক্ত ধারায় নির্ধারিত সর্বোচ্চ মেয়াদের গোল দিবেন 1/4 পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড দণ্ডিত হতে পারে। তাই না? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের তথ্য গোপন করলে সাজা 10 বছর, অন্য কোন অপরাধের ষড়যন্ত্র গোপন করলে অপরাধ অনুষ্ঠিত হইলে ওই ধারার সর্বোচ্চ সাজার অর্ধেক, আর অন্য কোন অপরাধের ষড়যন্ত্র গোপন করলে অনুষ্ঠিত না হলে ওই ধারার সর্বোচ্চ সাজার 4/1। উদাহরণ পড়ি, দেখেন।
পুলিশ সরকারি কর্মচারী ক দস্যুতা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ পায় এবং খ দস্যুতা অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করেছে জেনেও উক্ত অপরাধ অনুষ্ঠানের পথ সুগম করার উদ্দেশ্যে অনুরূপ তথ্য সরবরাহ করা থেকে বিরত থাকেন। এক্ষেত্রে ক অবৈধভাবে ক্ষয়ের ষড়যন্ত্র অস্তিত্ব গোপন করেছে, তাই তিনি এ ধারায় দণ্ডিত হবে। পুলিশ কর্মচারী ক তিনি ওই দস্যুতা সংবাদ পাওয়ার পরেও সেটা কি করেছে, গোপন করেছে, তাইলে তার সাজা কত হবে বলেন? ওই সাথে দস্যুতা যদি অনুষ্ঠিত হয় তাহলে 10 বছরের অর্ধেক 5 বছর, কারণ দস্যুতার সাজা হলো 10 বছর। আর দস্যুতা যদি অনুষ্ঠিত না না হয় তাহলে কত? সারি 4 ভাগের 1 ভাগ। বুঝছেন? তাহলে এই ছিল আমাদের প্ররোচনা। আপনাদের বাসায় বসে যে কাজ, এই সমস্যামূলক প্রশ্নগুলো পড়ে ফেলবেন। যদি কোনোটা না বুঝেন বা যদি কোনোটা দ্বিধা থাকে আমারে জিজ্ঞাসা করবেন। আর আমি এই প্ররোচনা যা যা পড়লাম এটা হুবহু আরেকবার এখন বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ করব। আর আমাদের দণ্ডবিধি কিন্তু খুব বেশি দিন লাগবে না, মোটামুটি রোববার চলে আসবেন। রোববার পড়ানো আমাদের, রোববার 10টা থেকে পড়া, রোববার মোটামুটি 4 ঘন্টার প্রস্তুতি নিয়ে আসবেন। রোববারে আমরা মোটামুটি অনেকক্ষণ পড়বো, যাতে আমরা এই সাবজেক্ট গুলো, এটা আপনাদের জন্য উপকার। যে আমরা তো একেবারেই যে আমি এইভাবে বুঝাচ্ছি না যে আপনি বুঝতেছেন না চলে যাচ্ছে, এইভাবে কি মনে হচ্ছে? প্রতিটা জিনিস তো আমরা আপনাদের বুঝাচ্ছি। তো যদি আমরা এটা একটু দ্রুত শেষ করতে পারি, আপনার পরীক্ষা দিলেন আবার এই সাবজেক্ট গুলো আমরা একবার রিভিউ করলাম, যে তাতে তো আপনাদের জন্যই এটা উপকার বেশি হবে। তো যেহেতু আপনাদের সরকারি ছুটি, জি ঈদের পরের দিন বিকেলে হইলে রাত হয়ে যাবে না, রাত হলে আপনাদের অনেকের সমস্যা থাকে। আচ্ছা যাই হোক, উনি ওনার কথা কি করছে দেখেন। ডিসিশন নেওয়ার অধিকারী তো আমি, আপনারা কেন তো কটু কথা বলেন? আর এর মধ্যে বলে অনলাইনে একবার ঝগড়া হয়ে গেছে, তা তো আমি জানি না। একজন আমারে জানাইলো স্যার অনলাইনে তো ঝগড়া হয়েছে। যাই হোক, কথা বলে আপনারা গরুর এই থামেন। আমার সাথে কথা বললে আমার সেই লাগছে হবে না, বেশি মাত্র করবেন না। বিথিকা না স্যার, আপনি কথা বলতে শেষ করবেন, তারপর তো আচ্ছা হইছে, থামেন দি। তার মাঝখানে ধরিয়ে মাথা আচ্ছা, গরম করেন না। দেখেন আমি আমরা মোটামুটি রোববার সকাল 10টায় চলে আসবেন। নিন্দনীয় নরহত্যা, খুন, এছাড়া অন্যান্য অনেক যে বিস্তারিত জিনিস আছে এগুলো আমরা ওই দিন পড়ে ফেলবো। তো আজকে যা যা পড়লাম এটা আমি একটু বিস্তারিত বলে দিই খুব সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে। যে আমরা প্ররোচনা পড়ছি, প্ররোচনা সম্পর্কে আলোচনা করছে 107 থেকে 120। 107 ধারায় বলছে যে প্ররোচনা 3টি উপায় হতে পারে: প্ররোচনা করে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, কোনো কাজ করে বা করা থেকে বিরত থাকে। এবং এই প্ররোচনার যিনি করে তাকে বলে প্ররোচনাকারী বা প্ররোচক। তো প্ররোচনার সংজ্ঞা দিয়েছে 107, আর প্ররোচনাকারী বা প্ররোচক হলো 108। 108-এ কতগুলো মৌলিক নীতি আছে। যে প্ররোচনা দেওয়ার ফলে অপরাধ সংঘটিত হোক বা না হোক প্ররোচনাকারী শাস্তি পাবে। প্ররোচনা দেওয়ার ফলে অপরাধ করতে অস্বীকার করলেও প্ররোচনাকারী শাস্তি পাবে। প্ররোচনার ফলে অপরাধ করতে সে তার সক্ষমতা থাক বা না থাক, যোগ্যতা থাক বা না থাক, প্ররোচনাকারী শাস্তি পাবে। আর প্ররোচনা স্বয়ং একটা মূল অপরাধ। প্ররোচনার ফলে এই আলাদা প্ররোচনার দ্বারাই মামলা করা যায়। 108 কতে বলছে যে বাংলাদেশে অবস্থান করে যদি বিদেশে কাউকে অপরাধের প্ররোচনা দেওয়া হয় তাহলে বাংলাদেশের সে প্ররোচনাকারী হিসেবে সাজা পাবে। 108 ক। এখন আমাদের এই প্ররোচনার শাস্তি সম্পর্কে আলোচনা করছে 109 থেকে 120। এই 109 থেকে 120 এই ধারাগুলোকে আমরা 2 ভাগে ভাগ করব। প্ররোচনা দিয়েছে অপরাধ সংঘটিত হয়েছে, এটা হলো 109 থেকে 114। প্ররোচনা দিয়েছে অপরাধ সংঘটিত হয়নি, এটা হলো 115 থেকে 120। তো 109-এ বলেছে যে প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত হয়েছে, কিন্তু ওই প্ররোচনার জন্য যদি আলাদা শাস্তির বিধান থাকে দণ্ডবিধিতে তাহলে আর 109-এ লাগবে না। কিন্তু আলাদা শাস্তির বিধান যদি না থাকে তাহলে প্ররোচনাকারী সাজা পাবে মূল অপরাধের যে সাজা, প্ররোচনারও সেই সাজা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আপনি গোপালগঞ্জ বসে প্ররোচনা দিচ্ছেন, আপনি বাসায় ছিলেন, আপনার প্ররোচনা অনুসারে আরেকজন হত্যা করছে, তাহলে আপনার সাজা হবে 302-এর সাথে 109। আর 109-এর সাথে হুবহু মিল আছে 114। প্ররোচনাকারী যদি স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত থাকে তাহলে প্ররোচনাকারী সাজা হবে 114-তে। 110-এ বলেছে যে প্ররোচনার ফলে যদি ভিন্ন অপরাধটা সংঘটিত হয়, ভিন্ন অপরাধটা যদি একই প্রকৃতির হয়, দিতে বলছিলেন থাপ্পড় দিছে, দাঁত পড়ে গেছে, তাহলে আপনি গুরুতর আঘাতের প্ররোচনাকারী হিসেবেই দায়ী হবেন।
112তে বলেছে যে কাজের প্ররোচনা দিচ্ছেন সেটা করতে গেলে আরো অনেকগুলো অপরাধ করা লাগে, তাহলে ওই ভিন্ন ভিন্ন অপরাধের প্ররোচনার জন্য আপনি দায়ী হবেন, এটা হলো 112। 111তে বলেছে যে কাজের জন্য আপনি প্ররোচনা দিচ্ছেন সেই কাজের সম্ভাব্য ফল সম্পর্কে যদি আপনি মানে সম্ভাব্য আপনার প্ররোচনার সম্ভাব্য ফল যদি হয় তাহলে 111। আপনি বলছিলেন ঘরে আগুন লাগাইতে বা চুরি করতে, আগুন লাগানোর সম্ভাব্য ফল চুরি না, তো চুরির প্ররোচনাকারী হিসেবে আপনি দায়ী হবেন না। আপনি একজন বাচ্চারে বলছিলেন যে অমুকের খাবারে বিষ দাও, সে অমুকের খাবারে বিষ দিতে গিয়ে তমুকের খাবারে বিষ দিছে, তমুকের খাবারে বিষ দিলে তমুক যদি মারা যায় তাহলে তার খুনে প্ররোচনাকারী হিসেবে আপনি দায়ী হবেন, কারণ এটা আপনার প্ররোচনার সম্ভাব্য ফল। 113তে বলেছে যে যে কাজের প্ররোচনা আপনি দিয়েছেন সেই প্ররোচনার সম্ভাব্য ফল সম্পর্কে যদি আপনি আগে থেকেই অবগত থাকেন। আপনি কাউকে গুরুতর আঘাত করতে বলেছেন, আপনি এটা জানেন কাউকে গুরুতর আঘাত করলে মারা যাওয়ার সম্ভাবনা আছে এবং সে যদি মারা যায় তাহলে আপনি খুনের প্ররোচনাকারী হিসেবে দায়ী হবেন। এটা কত? 113। 14 পর্যন্ত তো আমরা আগেই পড়ছি। 115তে বলছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিলে এবং সেটা যদি সংঘটিত না হয় তাহলে সাজা হচ্ছে 7 বছর, আর যদি হালকা আঘাত হয় সাজা কত? 14 বছর। 116তে বলেছে কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিচ্ছেন বাট হয় নাই, সাধারণ ব্যক্তি হইলে 4/1 সরকারি ব্যক্তি হইলে 2/1। বুঝছেন? 117তে বলছে জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিকে কোন অপরাধ অনুষ্ঠানে প্ররোচনা যদি দেন তাহলে সাজা হবে 117তে কত বছর? 3 বছর। 118তে বলেছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র গোপন করা, ষড়যন্ত্র গোপন করা যদি অপরাধটা অনুষ্ঠিত হয় সাজা 7 বছর, অনুষ্ঠিত না হলে সাজা কত? 3 বছর। 120-এ বলছে কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র গোপন করা যদি অপরাধটা অনুষ্ঠিত হয় তাহলে সাজা 4/1, অনুষ্ঠিত না হলে সাজা 8/1। 119-এ বলেছে সরকারি কর্মকর্তা যদি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র গোপন করে সেটা অনুষ্ঠিত হোক বা না হোক তার সাজা হতে পারে 10 বছর। এছাড়া অন্যান্য অপরাধের ষড়যন্ত্র গোপন করছে বাট সেটা যদি অনুষ্ঠিত হয় তাহলে সাজা হতে পারে 10 বছর, সরি অর্ধেক, অর্ধেক। আর অন্যান্য অপরাধের অনুষ্ঠানে গোপন করছেন বাট অনুষ্ঠিত হয় নাই তাহলে সাজা হবে 4/1। এই ছিল আমাদের আজকের অপরাধের প্ররোচনা। ইনশাল্লাহ আপনাদের সাথে রোববার দেখা হচ্ছে, শুধু রোববার না, আগামীকাল আমাদের ঈদের দিন, আপনাদের সবাই খানলা একাডেমিতে ঈদের দাওয়াত, সবাই বেড়াতে আসবেন। অনেক অনেক শুভেচ্ছা। আর এই তো অনলাইনে যারা আছেন আপনাদের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার ওই যে প্রথম দিকে আমার 10-15 মিনিট একটু দেরি হয়েছিল, তো রেকর্ডিংটা যদি মানে একটু আর্লি দেওয়া হয় তাহলে আর কি ওটা দেখে নিতে পারতাম আর কি স্যার। ঠিক আছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। স্যার আসসালামু আলাইকুম, স্যার সহ গ্রুপের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা আসসালামু আলাইকুম স্যার। সবাইকে আইনজীবী হিসেবে কবুল করে আমরা ঈদের স্যার মোনাজাত আমার একটু কথা ছিল স্যার, 1 মিনিট। দোয়া করি সবাই সবার জন্য যেন সবাই আইনজীবী হতে পারি, এই দোয়া যেন সবাই সবার জন্য করি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। স্যার আমার একটু কথা ছিল স্যার। বলেন বলেন। স্যার আমরা ওই অনেকে দেখছি যে ওই ভিডিও অন করে রাখেন, ভিডিওতে একটু দেখাতে চান, তা আমার একটা রিকোয়েস্ট হলো যে আগামীকাল তো আগামী তো ঈদের দিন রাত 10টার পরে স্যার লিঙ্কটা দেন, আমরা সব ভিডিওতে একে অপরের চেহারা দেখে নিব না স্যার। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ। সকলকে ঈদ মোবারক স্যার, ঈদের শুভেচ্ছা। ভাই কি বাসায় গেছেন না ঢাকাতেই আছেন একাই? এটা ঢাকাতেই আছি, সমস্যা নাই, যেতেও কষ্ট পারি লাগতেছে? বাসায়। চলে যান, একটা দিন থাকে চলে আসেন, কিচ্ছু হবে না, একদিন না পড়লে কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, দেখবো চেষ্টা করি। আবুল ভাই, সিরাজুল ভাই, হক ভাই, ঈদ মোবারক। এই এই দুই মার্কে চলে যান, একটা দিন না পড়লে কিছুই হবে না, আশা করি। সিরাজ ভাই আপনি যায়েন না, একদিন না পড়লে অনেক কিছু হবে। আপনি যাইতে আইতে একদিন পরে 3 দিন যাবো গা, যাওয়া আসা ঈদ করা, যায়েন না। সমস্যা নাই, অনলাইনে ভিডিও শুনতে শুনতে যাব, অসুবিধা নাই, দেখি। ঠিক আছে সিরাজ ভাই আপনি চলে যান, একটা ঠিক দিন আছে, ঈদের দিন সবাই আল্লাহ বাবা মা। হাফেজ। আল্লাহ হাফেজ।